নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। নিশিডাক গল্পের আড্ডায় আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডিটেকটিভ অলিভিয়া চ্যাটার্জি, হ্যাঁ, এই নামটার সঙ্গে আমাদের আড্ডার নিয়মিত যারা শ্রোতা তারা ইতিমধ্যেই পরিচিত, আর যারা নতুন শুনছো তাদের জন্য বলে দিই, অলিভিয়া কিন্তু আমাদের ঘরের মেয়ে, কৌতূহলী, ছটফটে, বুদ্ধিমতী। দৈনন্দিন জীবনে নানান রকম রহস্যজনক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে, আর সেই রহস্য উন্মোচনে তার সঙ্গী সৌনক। কিছুদিন হলো অলিভিয়া শুভ্রকে বিয়ে করে সংসার শুরু করেছে, আর হাজবেন্ড শুভ্র এই রহস্য উন্মোচনে যাকে বলে ফুল সাপোর্ট দিয়ে দেয় তাকে। আজকে হাজির হয়েছি ডিটেকটিভ অলিভিয়ার নতুন একটি তদন্তের ঘটনা নিয়ে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের গল্পে তোমাদের জন্য রয়েছে একটি কুইজের প্রশ্ন। প্রশ্নটি হল, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী যে ব্যক্তি খুন হয়েছেন তার খুনের আসল সময় কটা ছিল? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আজকের গল্পটা। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে ডিটেকটিভ অলিভিয়া সিরিজের আজকের গল্প, গাঙ্গুলি বাড়ির হত্যা রহস্য। কালীপুজো শেষ হতেই একটা শীতের আমেজ অনুভব হয়। যদিও কলকাতায় শীত আসে অনেকটাই দেরিতে, তবে এবারে নভেম্বর মাসের শেষেই একটু শীত শীত ভাব। তাই আলমারি থেকে শীতের পোশাক বের করল অলি। এমন সময় শুভ্র ফোনটা এলো। হ্যাঁ শুভ্র, বলো। হঠাৎ এই সময়, কি ব্যাপার? হ্যালো, বলছি গাঙ্গুলি বাড়ির খবর জানো? কি হয়েছে? গাঙ্গুলি বাড়ি মানে? ওই প্রভাত কাকুর বাড়ির কথা বলছো? কি হয়েছে? আরে প্রভাত কাকু সুইসাইড করেছে গো। আমি তো আজ ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখলাম, ওই কাকুর ফেসবুক ওয়ালে একজন লিখেছে, এ কি করলেন প্রভাত দা, শেষ করে দিলেন নিজেকে, এত বড় ব্যবসা কে সামলাবে, এই সমস্ত। মেবি ওনার কোনো কলিগ লিখেছে এটা। কি বলছো তুমি শুভ্র? কবে হয়েছে এসব? এই তো 12 ঘন্টা আগে শেয়ার করেছে। মেবি কাল পরশুর মধ্যেই হয়েছে। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। এই কদিন আগেই তো কালী পুজোয় ওদের বাড়িতে গিয়েছিলাম, কত ধুমধাম করে পুজো হলো, সবই তো ঠিক ছিল। তাহলে হলোটা কি? আমার মনে হয় তোমার একবার গিয়ে দেখা উচিত ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব, সবটা তো জানতেই হবে। হ্যাঁ একদমই। আচ্ছা শোনো, আর একটা কথা, কাল একটা পার্সেল যাবে তোমার কাছে। হ্যাঁ, কেমন হয়েছে ফোনে জানিও। আচ্ছা, ওখানে ঠান্ডা কেমন গো? হ্যাঁ, একটু হালকা আমেজ আছে। এই স্টোলটাই বার করছিলাম। আচ্ছা, তুমি কি পাঠিয়েছো গো? বলবো কেন, দেখে নিও। রাখলাম, ঠিক আছে, কাজ আছে। আর তুমি কি জানলে ফোন করে পরে বলো। হ্যাঁ। সন্ধে হয়ে গেছে প্রায়। অলি আর দেরি না করে তখনই বেরিয়ে পড়ল গাঙ্গুলি বাড়ির উদ্দেশ্যে। পুরনো আমলের সুবিশাল প্রাচীর ঘেরা বাড়ি, সামনে পাঁচিলের গা বেয়ে শ্যাওলা জমেছে। বাড়ির রং উঠে মরচে ধরেছে প্রায়। প্রবেশদ্বার সুবিশাল লোহার গেট, তারপর একটা দরজা। দরজাগুলো খোলা দেখে ভিতরে এগিয়ে গেল অলি। তারপর আরও একটা দরজা যেটা বন্ধ রয়েছে। সেই দরজায় কলিং বেল বাজাতেই প্রভাত গাঙ্গুলির 10 বছরের নাতি কৌস্তব দরজা খুলে দিল। কাকে চাই? তোমার ঠাম্মি আছেন? আর পাপা? হ্যাঁ আছে তো। তাহলে ওনাদের গিয়ে বলো অলিভিয়া এসেছে। অলি বসার ঘরে কিছুক্ষণ বসে রইল। তারপর প্রভাত গাঙ্গুলির স্ত্রী অর্চনা গাঙ্গুলি আর ছেলে প্রত্যুষ গাঙ্গুলি অলির সাথে দেখা করতে এলো। নমস্কার কাকিমা, আমি তো কিছুই জানতাম না। শুভ্র ফেসবুকে ছিল বলে জানতে পেরেছে, আমাকে খবরটা দিল। আমি না এসে তো থাকতে পারলাম না, তাই ছুটে এলাম। প্রথমে কাঁদতে লাগলেন অর্চনা গাঙ্গুলি। ছেলে প্রত্যুষ তাকে শান্ত করার চেষ্টা করল। তারপর বলল, আসলে অলি, ঘটনাটা এতটাই শকিং যে আমরা এখনো ঘুরে আছি। বাবা যে এমন কিছু একটা করতে পারেনি আমাদের কল্পনাতেও ছিল না। স্বাভাবিক, আমি তো শুনে একেবারে চমকে গেছি। এই তো আপনাদের বাড়িতে কালী পুজো হলো, সবই তো ঠিকই ছিল, কাকু নিজের হাতে পুজো করলেন। সেটাই তো অলি, বাবা যথেষ্ট হ্যাপি থাকতেন। সেই জন্যই তো বুঝতে পারছি না কি যে হলো, কেন এরকম করলেন, কে জানে। আচ্ছা, এসব কবে হলো? মানে আমি তো কিছুই জানি না, কখন কিভাবে, মানে আমি কিছু বুঝতেই পারছি না। অর্চনা গাঙ্গুলি চোখের জল মুছে এবার বললেন,
পরশুদিন রাতে ডিনার করার পর রোজকার মতোই আমি ওকে ঘুমের ওষুধ দিতে গিয়েছিলাম, আর তখনই দেখি ও ফ্যানের সাথে ঝুলছে। ওর জিভটা প্রায় পুরোটাই বাইরে বেরিয়ে এসেছিল, আর চোখগুলো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছিল। উফ, সে কি ভয়ঙ্কর দৃশ্য আমি আমি বলে বোঝাতে পারবো না। আমি তো এখনো ভুলতে পারছি না। আর তারপরে আমি চিৎকার করে পাপাইকে ডাকলাম, পাপাই পাপাই একবার এদিকে আয় তো, দেখে যা কি হয়েছে। কি হয়েছে মা? বাবা, এ কি হলো মা? বাবা, ও বাবা, এ কি করলে গো তুমি? বাবা, বাবা। আমাদের কান্না শুনেই শ্রাবন্তী আর কৌস্তব পাশের ঘর থেকে ছুটে আসে, আর তারপর প্রত্যুষ আর শ্রাবন্তী মিলেই ওকে নিচে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়। আগেই ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল, আর ডাক্তারের কথা মতোই আমরা পুলিশেও খবরটা দিই। যেহেতু এটা সুইসাইড কেস, পরশু মৃত্যু হয়েছে যখন পোস্টমর্টেম রিপোর্ট নিশ্চয়ই চলে এসছে। অলি, তুমি কি এখানে গোয়েন্দা অলি হয়ে এসেছো নাকি? না মানে, ডোন্ট মাইন্ড, যেভাবে প্রশ্ন করছো মনে তো হচ্ছে না যে একজন প্রতিবেশী হয়ে এসছো বলে। হ্যাঁ, সে তুমি ভাবতেই পারো পাপাইদা। আসলে তোমাদের সঙ্গে তো অনেক দিনেরই সম্পর্ক, আর প্রভাত কাকুর সঙ্গে শুভ্রর খুবই ভালো সম্পর্ক, সেই সূত্রে আমার সাথেও। তাই খবরটা শুনে এখানে আসার জন্য একেবারে ছটফট করছিলাম। আমার কাকুর জন্য খুব খারাপ লাগছে গো। তবে পেশায় গোয়েন্দা তো, তাই আমি যাই জিজ্ঞেস করি না কেন, তোমাদের এটা জেরাই মনে হবে। আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করছিলাম। এনিওয়ে, তোমরা মন ভালো রেখো, আর কোনো দরকার পড়লে কিন্তু আমাকে জানিও। আপনার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে ম্যাম। আচমকাই একটা পুরুষ কণ্ঠস্বর শুনে থতমত খেয়ে উঠে দাঁড়ালো অলি। তার সামনে একজন সুপুরুষ ব্যক্তি দাঁড়িয়ে, কিন্তু অলি তাকে একেবারেই চেনে না, অথচ মনে হচ্ছে এই বাড়িরই কেউ। সে আবার বলল, ওকে, তো কি জানতে চান বলুন, সবটা আমি বলছি। বাই দি ওয়ে, আপনার নাম? আমার নাম অলিভিয়া, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। মানে এই বাড়িতে আগে কখনো দেখিনি আপনাকে। সেটা তো খুব স্বাভাবিক, আমি কি আর এখানে থাকি? তাই আমিও তো আপনাকে এর আগে কখনো দেখিনি। তবে যেভাবে আপনি ছুটে এসেছেন তাতে এটুকু বুঝতে পারছি যে বাবার সাথে আপনার ভালো সম্পর্ক ছিল। বাবা মানে প্রভাত কাকু? কিন্তু কাকুর তো আমি একটাই ছেলে বলে জানি। যেমনটা জানানো হয়েছে তেমনটাই আপনি জানবেন। আমি এখানে থাকি না, তাই আমার পরিচয়েরও কোনো অস্তিত্ব নেই এখানে। আসলে আমার সমস্ত অস্তিত্বকে মুছে ফেলা হয়েছে, ঠিক যেমন বাবার অস্তিত্বকে মুছে ফেলা হলো। মানে আমি তো কিছু বুঝতে পারছি না এসব। দাদা প্লিজ, এভাবে সিন ক্রিয়েট করিস না। আরে, সিন এখনো ক্রিয়েট হলো কোথায় পাপাই? এবার হবে। আসলে ম্যাডাম অলিভিয়া, আপনার কথা শুনে জানলাম যে আপনি একজন ডিটেকটিভ, আর এটা বেশ কাজের আমার জন্য। আচ্ছা, আগে নিজের পরিচয় দিই যাতে আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। আমি অর্পণ গাঙ্গুলি, বাবার প্রথম পক্ষের একমাত্র সন্তান। আমার যখন 7 বছর বয়স তখন আমার মা অভিষিক্তা একটা মারণ রোগে প্রাণ হারান। আমরা তখন লন্ডনেই থাকতাম, ওখানেই গার্মেন্টসের বিজনেস ছিল। মায়ের নামে আমাদের সমস্ত বিজনেসটা চলতো, অভিষিক্তা গার্মেন্টস। তাই মা চলে যাবার পর বাবা এতটাই ভেঙে পড়েন যে লন্ডন ছেড়ে কলকাতায় চলে আসেন, আর তারপর এখানেই উনি বিজনেস শুরু করেন, তবে নামটা বদলে দেন। সব ভালোই চলতে থাকে আমাদের। আমাকেও স্কুলে ভর্তি করা হয়, দেখাশোনার জন্য লোক রাখা হয়। তবে গন্ডগোলটা এইখানেই ঘটে, কারণ সেই লোক অন্য আর কেউ নয়, এই ভদ্র মহিলা মিসেস অর্চনা গাঙ্গুলি, ও সরি, চৌধুরী। শাট আপ অর্পণ, আমি শুধুই গাঙ্গুলি। সেটা জোর করে ছিনিয়ে নিয়েছিলেন। আমার বাবাকে ভালো পেয়ে সুযোগ নিয়েছিলেন। আমিও ছোট ছিলাম, আমি কিচ্ছু করতে পারিনি। আজ শুধুই আফসোস হয় আমার। তবে চাইলেও আমার 33টা বছর আমি ফিরিয়ে আনতে পারবো না।
আর বাবাকেও ফিরিয়ে আনতে পারবো না। এতক্ষণ সব শুনছিল অলি, এবার বলে উঠল, তারপর আপনি কি এই বাড়িতেই মানুষ হয়েছেন? না অলিভিয়া, এই অর্চনা দেবী এসে বাবাকে বুঝিয়ে আমাকে আবার লন্ডনে পাঠিয়ে দেবার ব্যবস্থা করেন। তারপর ওখানেই পড়াশোনা করে সেটেল হয়ে যায়। লন্ডন শহরে একটা বাড়িও কিনেছি আমি, একাই থাকি। জীবনটা একাই কেটেছে তো আমার, তাই অভ্যাস হয়ে গেছে। আর এখানে কাউকে জানতে দেওয়া হয়নি বাবার প্রথম স্ত্রী সম্পর্কে। এমনকি বাবা বেঁচে থাকতে আমাকে এখানে আসার অনুমতিও কখনোই দেননি এই ভদ্র মহিলা। শুধুই এই মহিলার কথায় ছোটবেলায় টেলিগ্রাম, টেলিফোন, আর তারপর মোবাইলে ভিডিও কল, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে কানেক্ট থেকেছি বাবার সাথে। সেই কোন ছোটবেলায় বাবাকে সচক্ষে দেখেছি তা আমার মনেও পড়ে না। আর তারপর আজ সকালে এসে বাবার এই নিথর দেহটা দেখলাম। আশা করি যতটা বলেছি তাতে আমার বিষয়ে আপনার ধারণা পরিষ্কার হয়েছে। এবার আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। না, আর কোনো প্রশ্ন নেই। তবে আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। পাপাই, মিসেস গাঙ্গুলি, প্লিজ এক্সকিউজ আস। প্রত্যুষ আর অর্চনা গাঙ্গুলি চলে যেতেই অর্পণ অলিকে বলল, ওকে, এবার বসে কথা বলা যাক। আসলে আমি চাই বাবার কেসটা খতিয়ে দেখা হোক। আমার মনে হয় না এটা সুইসাইড কেস। আর যাই হোক, বাবা এতটা দুর্বল মানুষ নন। বাবা কখনোই আত্মহত্যা করতে পারেন না। উনি তো লড়াকু মানুষ ছিলেন। কত পরিস্থিতিতে বাবা ঘুরে দাঁড়িয়েছেন। হ্যাঁ, এখানে থেকে সেটা না দেখলেও বাবার সাথে আমার রেগুলার নানা বিষয়ে কথা হতো। বিজনেসে অনেক ওঠানামা হয়েছে জানি, কখনো অনেক লস হয়েছে, কখনো অনেক ভালো অপরচুনিটি মিস হয়েছে। তবে যে কোনো অবস্থাকে বাবা লড়ে জয় করেছেন। আর তাছাড়া এমন কোনো সমস্যা কখনো হয়নি যে বাবাকে নিজের জীবনটাই শেষ করে দিতে হবে। মানে কোনো কারণে নেই এর পেছনে। এমন কোনো কষ্টই ছিল না বাবার। আর সত্যি বলতে বাবা একটু আবেগহীন মানুষ ছিলেন। তাই তো আমাকে একবারও জোর করেননি এই বাড়িতে আসার জন্য। ওই ফোনের ওপারেই আমাকে দেখেই তার মন সন্তুষ্ট ছিল। আমিও কখনো আসার ইচ্ছে প্রকাশ করিনি অবশ্য। কিছুটা অভিমানেই। আজ অবশ্য আফসোস হচ্ছে, একবার বোধহয় আসতে পারতাম। যাই হোক, এক কথায় বাবা একজন হ্যাপি পারসন ছিলেন। তিনি করবেন সুইসাইড? ইম্পসিবল। তাহলে আপনি কি বলতে চাইছেন, ওনাকে কেউ মার্ডার করেছে? একদমই তাই। আমি আপনার সম্পর্কে অবশ্য কিছুই জানি না, তবে আমার সিক্স সেন্স বলছে আপনি একজন ব্রিলিয়েন্ট ডিটেকটিভ। আপনি পারবেন এই কেসটা সলভ করতে। তাই যদি ফ্রি থাকেন তাহলে প্লিজ এই কেসটা আপনি হাতে নিন অলিভিয়া। বাবার মৃত্যুর তদন্ত করুন। আমার বিশ্বাস এটা প্রি প্ল্যান্ড মার্ডার। বেশ, কেসটা আমি নিচ্ছি। দেখুন, শুধু এই জন্যে নয় যে কাকু আপনার বাবা। কাকু আমাদেরকে খুব স্নেহ করতেন। শুভ্রর বাবাও তো কাকুর বন্ধু ছিলেন। আচ্ছা, যাই হোক, পোস্টমর্টেম রিপোর্টটা কি এসেছে? হ্যাঁ, গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে। রিপোর্টটা আমাকে একবার দেখাতে পারবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই, আমার কাছে একটা কপি আছে। আমি কি এক্ষুনি আনবো? না না, ঠিক আছে, আমি আমার নাম্বার দিচ্ছি, একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন। আচ্ছা, আপনি তো আজ সকালেই এসেছেন বললেন, তাহলে তো আপনি কিছু জানবেন না বোধহয়। কি বিষয়ে বলুন তো? দেখুন, কয়েকটা প্রশ্নের উত্তর কিন্তু জানা দরকার। 1, প্রভাত কাকুকে প্রথমে কে দেখেছে? 2, কি অবস্থায় দেখেছে? আর 3, পুলিশকে কখন খবর দেওয়া হয়েছে? ছাড়াও আরও কিছু প্রশ্ন, তবে এগুলোর মধ্যে 2টো প্রশ্নের উত্তর অবশ্য আমি পেয়েছি, অবশ্য যদিও অর্চনা কাকিমারা যদি ঠিক ঠিক বলে থাকেন। আমার তো এখানেই সন্দেহ। আসলে যে কিভাবে কি হয়েছে এটা একটা গভীর রহস্য। আসলে অর্চনা কাকিমা, পাপাইদা, ওদেরকে আমি অনেকদিন ধরে চিনি। আমার তো কখনো মনে হয়নি যে ওনারা খারাপ মানুষ, কিন্তু
আপনার কাছে আজকে যা শুনলাম আমি একটু আশ্চর্য হচ্ছি। আপনি সত্যিই বলছেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমি সবটা খতিয়ে দেখছি ভালো করে। কাল আবার আসবো। হ্যাঁ, পাপাইদা, কাকিমা, শ্রাবন্তী বৌদির সাথে একটু কথা বলতে হবে। আর কেউ থাকে নাকি এই বাড়িতে? কেন, ললিতাদি, নারায়ণ দা আর ড্রাইভার মানে অনিল কাকু তো আছেন। আমাদের গাঙ্গুলি বাড়িতে চলছে ওদেরই জন্য। হ্যাঁ, ওদের তিনজনের সাথেই কথা বলতে হবে। পুরনো লোক তো, নিশ্চয়ই অনেক কিছু জানবেন। আজ তাহলে আসি। কাল কিন্তু সকাল সকাল আমি আসব, তখন ওদের তিনজনকেই পরপর ডেকে নেব। ও ওকে, থ্যাংক ইউ অলিভিয়া। বাড়ি গিয়ে সৌনককে ফোন করলো অলি। হ্যালো সৌনক, ফ্রি আছো? হ্যাঁ হ্যাঁ বলো, চাপ নেই। আসলে আমার খুব পরিচিত একজন গো, সুইসাইড কেসের তদন্তের ভার পড়েছে। আমার পাশের পাড়াতেই থাকেন। পুরো ডিটেলসে সৌনককে বলল ঘটনাটা। ঠিক আছে, তাহলে কালকে সকালে তোমার বাড়িতে তৈরি থেকো। হ্যাঁ, একসাথেই চলে যাব। ওকে ওকে, ঠিক আছে। ফোনটা রেখে আবার শুভ্রকে ফোন করলো অলি। শুভ্র, কেসটা কিন্তু অত্যন্ত জটিল গো। সবার আগে প্রভাত কাকুর একটা সিক্রেট জেনে তুমি একেবারে অবাক হবে। সব শুনে শুভ্র বলল, কি আশ্চর্য, মানে আমি তো ভাবতেই পারছি না যে কাকুর দুটো বিয়ে। বাবাও হয়তো জানতো না। আমি মাকে কাল ফোন করে একবার জিজ্ঞেস করবো কিছু জানে কিনা এই বিষয়ে। আচ্ছা অলি, তোমার কি মনে হয় কে আছে এই মৃত্যুর পিছনে? অর্চনা কাকিমা বা পাপাইদা? হ্যাঁ, চান্স তো আছেই। এমনকি এটাও হতে পারে যে দুজনে প্ল্যান করে সবটা ঘটিয়েছে, অথবা এটাও হতে পারে খুনি এদের মধ্যে কেউই না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আর অবশ্যই আমাকে আপডেট দিও, কেমন? ফোনটা রেখেই অলি মোবাইলে কিছু ছবি দেখতে লাগলো। আসলে ছবিগুলো গাঙ্গুলি বাড়ির কালী পুজোর ছবি। বিয়ে হয়ে আসার পর থেকে গত 2 বছরই অলি গাঙ্গুলি বাড়ির কালী পুজোয় উপস্থিত থেকেছে। নিয়ম নিষ্ঠার সাথে পালিত আভিজাত্যের কালী পুজোর সাক্ষী থেকেছে সে। ছবিগুলোই, প্রভাত গাঙ্গুলির ছবিগুলোই বারবার দেখছিল সে। একবার মনে মনে বলে উঠল, কাকু কখনো এরকম করতে পারে না। অর্পণ ঠিকই বলেছেন, ইটস আ প্রি প্ল্যান্ড মার্ডার। পরের দিন সকালে সৌনককে নিয়ে গাঙ্গুলি বাড়িতে গেল অলি। দরজা খুলে দিল বাড়ির সহায়িকা ললিতা। আপনাকে তো বেশ চেনা চেনা লাগছে। কে বলুন তো আপনি? আমি কালী পুজোয় এসেছিলাম তো, তাই হয়তো চিনতে পেরেছ। তোমাদের পাশের পাড়াতেই থাকি। আমি অলিভিয়া আর ও সৌনক। আমরা পেশায় ডিটেকটিভ, মানে গোয়েন্দা। আচ্ছা, এবার কি ভিতরে আসতে পারি? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমিও দাঁড় করিয়ে রেখেছি এভাবে। আসেন আসেন, ভেতরে আসেন। আপনারা বসেন, আমি পাপাই দাদাকে ডেকে দিচ্ছি। না না, পাপাইদাকে পরে ডেকো। তোমার সাথে আগে একটু কথা বলি। বসো এখানে। ও মা, আপনি আমার নামও জানেন দিদি? হ্যাঁ, কেন জানবো না, এই বাড়ির পরিচিত তো। তবে হ্যাঁ, সেভাবে আর আসা যাওয়া হয় না। যাই হোক, তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, বলবে তো? প্রশ্ন? কিন্তু আমাকে কেন? দেখো ললিতাদি, কোনো ভয় নেই। জাস্ট যা জানো সেটা নির্দ্বিধায় বলে দাও, আমরা সব শুনবো। আচ্ছা বলেন, কি জানতে চান? আচ্ছা, তুমি এই বাড়িতে কত বছর আছো? তা তো প্রায় 30 বছর হবেই। আমি পাপাই দাদাকে বড় হতে দেখেছি। ও তো আমার ছেলের বয়সী। আচ্ছা, তাহলে তো তুমি অনেক কিছুই জানবে আশা করি। এই প্রসঙ্গে পরে আসছি। এবার বলো, সেদিন প্রভাত কাকুর ঘটনাটা তুমি কখন জানতে পারলে? আমি তো খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপর ওই রাত 10:30 হবে, তখন একটা চিৎকার শুনে ঘুমটা ভেঙে যায়। বুঝতে পারি বড় কর্তার ঘরে বৌদিমণি চিৎকার করছে। আর ছুটে গিয়ে দেখি বড় কর্তার শরীরটা ফ্যানের সাথে ঝুলছে। উফ, সে যে কি ভয়ঙ্কর অবস্থায় দেখেছিলাম, আমার তো বলতেই গায়ে কাঁটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি আস্তে আস্তে বলো, কোনো তাড়া নেই, রিল্যাক্স। ললিতা একটু থেমে আবার বলতে শুরু করলো। তারপর পাপাই দাদা
আর বৌদিমণি বড় কর্তাকে ধরে নামালো। চোখ মুখ না একদম পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল জানেন, আর মুখ থেকে কি যেন একটা সাদা সাদা মতো বেরোচ্ছিল, অনেকটা ওই গ্যাজার মতো। সে কি, গেঁজা কেন বেরোবে? গলায় চাপ পড়ে আর যাই হোক, মানে গেঁজা বেরোনোর তো কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আমি সত্যিই দেখেছি। আমি সঙ্গে সঙ্গেই তো বৌদিমণিকে বলেও ছিলাম যে এ কি গেঁজা কেন বেরোচ্ছে গো। না না ললিতাদি, ওটা গেঁজা না গো, তোমারই বুঝতে ভুল হয়েছে। আসলে ওটা ওষুধের রিয়াকশন। ঘুমের ওষুধটা দিয়েছিলাম না একটু আগে, তাই হয়তো। পাপাই, বাবা ডাক্তারকে একবার ডাক। আমার যেন মনে হলো বৌদিমণি কিছু একটা আড়াল করার চেষ্টা করলেন। ব্যাপারটা কিন্তু বেশ সন্দেহজনক। শোনক, পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, ডাক্তার আসার পর আর কি হলো? উনি কর্তাকে দেখে বললেন যে অনেক আগেই মৃত্যু হয়েছে। অনেক আগে? ডাক্তার কটায় এসেছিলেন? প্রায় 11টা হবে। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে তো মৃত্যুর টাইম লেখা আছে 10টা 10। সেটা তো অনেক আগে হচ্ছে না তাহলে? আচ্ছা শোনো, তুমি কি বুঝছো? দেখো অলি, ব্যাপারটা একটু ভালো করে খতিয়ে দেখতে হবে। কোথাও একটা ক্যাচ আছে। হ্যাঁ, আমার কেন জানি না মনে হচ্ছে। আচ্ছা, এসব আলোচনায় পরে আসছি। ললিতাদি, এবার বলো তো, তোমার বৌদিমণি পাপাইদা আর তার বউ শ্রাবন্তী, এরা মানুষ হিসেবে কেমন? কি যে বলি, এনাদের জন্যই তো পেট চলে। খারাপ কিছু বলতে না মন চায় না। ললিতাদি, তুমি খুব সৎ মানুষ, তাই এভাবে ভাবছো। কিন্তু এটা ভাবো, তোমার কর্তার বাড়িতেই তুমি আছো, তারই তো এই বিষয় সম্পত্তি সব। আর সেই মানুষটাই আজ আর নেই। দেখো, তার ন্যায় বিচার করতে হলে তোমাকে কিন্তু সব সত্যি বলতে হবে। প্লিজ, যা যা জানো আমাদের সবটা বলো। অর্চনা বৌদিমণি যে মানুষ খারাপ তা বলবো না, কারণ উনি গরিবের উপকার করেন। ওই আমাদের পাশের পাড়ায় এক বস্তির অর্ধেক লোকের খরচাই তো উনি বহন করেন। ওই যে কি যেন একটা ইংলিশে বলে না, ওই বাংলায় যাকে ওই সমাজ সেবা বলে, ওই সেই। এই সমাজ সেবা উনি তো সেই প্রথম থেকেই করে আসছেন। আমাকেও অনেক সাহায্য করেছেন। তবে ওই মহিলার চরিত্র একেবারেই ভালো নয়। ওই সিগারেট খাওয়া, পুরুষ মানুষের সাথে মেলামেশা করা, এইসব উনি করেই থাকেন। আর এই নিয়েই তো কর্তার সাথে কত ঝামেলা হয়েছে। এখন অবশ্য বয়সের ভারে সব থেমেছে। ইদানিং তো ওনাদের বেশ সুখী মনে হতো। তবে শান্তনুদার যাওয়া আসা কিন্তু বন্ধ হয়নি। এক সময় দুজনের যা মাখামাখি ছিল। আপনি আমায় ক্ষমা করবেন দিদি, এভাবে বললাম। তবে যা দেখেছি তখন, রাম রাম রাম, সেই দেখেই তো কর্তার কি রাগ। তবে হালে এসব এখন বন্ধ হয়েছে। 2 বছর আগে অবধিও তো আমি বাবা বুঝে পাই না, এই 50 বছর বয়সে এসেও এসব যে কি করে। অবশ্য কর্তারও তো বয়স কম নয়, তা তো প্রায় 60 পেরিয়েই গেছে। হ্যাঁ, উনি তো আমার শ্বশুরমশাইয়েরই বয়সী, ওই 65 হবে। ওই জন্যই তো এই অবস্থা। শুধুই টাকার জন্যই বিয়েটা করেছিলেন। আচ্ছা, এই যে শান্তনু যার কথা বললে, এনার সাথে না একবার কথা বলতে হবে। এনার কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস কিছু দিতে পারবে? সেসব তো আমি জানি না, তবে ওই যে বললাম, ওনার যাওয়া আসা তো লেগেই আছে। আপনি একদিন এসে কথা বলে নেবেন। তিনি কখন আসবেন জানবো কি করে? আপনি তো ওই পাশের পাড়ায় থাকেন বললেন,
আপনার নম্বরটা দিয়ে যান, উনি এলেই আমি ফোন করে দেব। এটা ভালো হবে। আচ্ছা, এবার একটু পাপাইদা শ্রাবন্তীদিকে ডেকে দেবে। যতটুকু দেখেছি খারাপ তো কিছু বুঝিনি। পাপাইদা? সে হচ্ছে আরেক যন্ত্র। সামনে মনে হবে ভীষণ ভালো মানুষ, আর আসলে যে কি তা একমাত্র আমরাই জানি। দিদি, মনে হচ্ছে এদিকে কেউ আসছে, আমি এখন যাই, নয় আমার চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি ফোনে কথা বলে নেব। তুমি আমার কার্ডটা রাখো আর আমার নাম্বারটা সেভ করে নিও, একবার রিং করে দিও, আমি ফোন করে নেব তোমায়। আচ্ছা দিদি, আমি গেলাম। হ্যাঁ, তবে আপনি কিন্তু বলবেন না যে আমার সাথে আপনার কথা হয়েছে, কেমন? আচ্ছা বেশ, তুমি নিশ্চিন্তে থেকো। ললিতা চলে যেতেই অলি একটা সামনে টেবিলে রাখা পেপার নিয়ে পড়তে লাগলো, আর সৌনক মোবাইল দেখতে লাগলো। প্রত্যুষ এসে অলি আর সৌনককে দেখে একটু বিরক্ত হয়ে বলল, আরে অলি, তুমি এত সকালে কি ব্যাপার? আমি তো তোমাদের সাথেই কথা বলতে এসেছি পাপাইদা। আমাদের সাথে আর কি কথা আছে? না মানে কাল তো কথা হয়েছে, তাই বলছি আর কি। হ্যাঁ, কিন্তু এখন আমি কেসটার তদন্ত করতে এসেছি। কাকিমার সাথে, তোমার সাথে আর বৌদির সাথে কিছু কথা আছে। কেস তদন্ত মানে? বাবার কেসটা আমি অলিভিয়াকে হ্যান্ড ওভার করেছি পাপাই। হোয়াট? কিসের কেস দাদা? বাবা তো সুইসাইড করেছে। তাহলে এটা তো কোনো সুইসাইড কেস নয় পাপাই। তোমরা যতই প্রমাণ করার চেষ্টা করো না কেন, আমি তা মানি না। প্রত্যুষের স্ত্রী শ্রাবন্তী এসে বলল, আহ দাদা, দুদিনের জন্য এসে কেন সব ঝামেলা করছো? আর পুলিশ যেখানে এটাকে সুইসাইড কেস মেনে নিয়েছে, সেখানে তো আর কোনো রকম তদন্তের মানেই হয় না। পোস্টমর্টম রিপোর্টটা তো নিশ্চয়ই দেখেছো, ওতে কি লেখা আছে পড়নি? শ্রাবন্তী, আমি কেসটা অলরেডি অলিভিয়াকে দিয়ে দিয়েছি, আর উনি ইনভেস্টিগেশন শুরুও করে দিয়েছেন। সো তোমাদের এইসব ফালতু ইন্টারফেয়ার বন্ধ করো প্লিজ। বৌদি, তোমার সঙ্গে আমার যতবার দেখা হয়েছে, তোমাকে দেখে কিন্তু আমার বেশ ইন্টেলিজেন্ট মনে হয়েছে। তাই সেই বুদ্ধি দিয়েই বিষয়টা একবার বিচার করে দেখো। কেসটা যখন উনি দিয়েছেন, তখন এটা আমি তো সলভ করবই। এটা সুইসাইড না মার্ডার সেটা প্রুভ করাই আমার একমাত্র কাজ। অযথা বাধা সৃষ্টি করে সন্দেহের তালিকায় নামটা প্লিজ এন্ট্রি করো না। আচ্ছা পাপাইদা, যেটা প্রথমেই জানতে চাই, সেদিন কাকুর মৃত্যুর সময়টা ঠিক কটা হবে? কেন, পোস্টমর্টম রিপোর্টে তো 10:10 লেখা আছে। ওটা ভুল, সাজানো। কাকুর মৃত্যু আরো কিছুক্ষণ আগে হয়েছে। হোয়াট? কি বলছো তুমি? দেখো, তুমি জোর করে কিছু প্রুফ করার চেষ্টা করো না কিন্তু। বেশ, তাই যদি হয় তবে 11টায় ডক্টর এসে অনেকক্ষণ আগে মৃত্যু হয়েছে কেন বললেন? এটা তোমাকে কে বলেছে? ডাক্তারের সাথে তো তুমি কথা বলনি। তাহলে? হ্যাঁ, কথা এখনো বলিনি, সে আজই কথা বলে নিচ্ছি আমি। ডক্টরের নাম্বারটা একটু প্লিজ দাও তো। আর কোন ডক্টর যেন? প্রত্যুষ চুপ করে রইল। অলি গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল, ডক্টর স্বরূপ দত্ত বোধহয়, তাই না? তোমাকে কে বললো? কে আবার? আমি বলেছি। তাছাড়া এতে কি বা এসে যায়? এসে যায় পাপাইদা? কিছুই এসে যায় না, যা ইচ্ছে করো। একটা মানুষের মৃত্যু নিয়ে তোমরা শুধুই ক্যাঁচাল করতে চাইছো, করো তাহলে। বেশ, তো তাহলে আর ক্যাচাল করবো না। তোমরাই বলো, বাবা কেন সুইসাইড করলো? কি কারণ? কি এমন দুঃখ ছিল যে নিজের জীবন শেষ করতে হলো বাবাকে? দাদা, তুমি এখানে থাকো না তাই জানো না। বিজনেসে অনেক সমস্যা চলছিল, অনেক ধার দেনা হয়েছিল বাবা, খুব অশান্তিতে ভুগছিল কয়েকদিন, ডিপ্রেশনে চলে গেছিল। মা অনেক সামলে রাখতো, তাও আর শেষ রক্ষা হলো না। আমি এসব কথা মানি না পাপাই। তাই যদি হতো তাহলে বাবা একবার অন্তত আমাকে কিছু জানাতেন। যাই হোক, অলিভিয়া, আপনি আর কি কি জানতে চান ওদের থেকে জিজ্ঞেস করে নিন। আমি একটু ওদিকে ঘরে যাচ্ছি, একটু কাজ আছে আমার। অর্পণ চলে যেতেই অলি শ্রাবন্তীকে জিজ্ঞেস করল, পোস্টমর্টেম রিপোর্টটা কে কখন রিসিভ করেছিল বৌদি? আমি কাল বিকেলে গিয়ে নিয়ে এসেছিলাম। ওকে। আচ্ছা, তোমাদের বাড়িতে তোমরা ছাড়া আর কে কে থাকে? আমরা ছাড়া বাড়িতে কাজের লোকেরা আছে। কথাটা বোধহয় আরেকটু ভালো করে বলা যেত। বলো, বাড়ির সহায়ক আর সহায়িকারা আছে? না না, একজন ড্রাইভারও আছে। এই বাড়িতে কি কারো রেগুলার যাতায়াত আছে? মানে এমন কেউ যারা তোমাদের সাথে অত্যন্ত ক্লোজ? হ্যাঁ আছে, মণ্ডল কাকু। তিনি কে? শান্তনু মণ্ডল, উনিও বিজনেসম্যান, বাবার খুব ভালো বন্ধু। কাকুর মৃত্যুর দিন কি তিনি এসেছিলেন? না, আসেননি, তার কদিন আগে এসেছিল। ওনার নাম্বারটা একটু প্লিজ দেবে?
প্রত্যুষ ব্যাপারটা ঢাকার চেষ্টা করলো। আরে কাকু তো এখন কলকাতায় নেই, এখন ফোন করে কি হবে? আরে সে উনি যেখানেই থাকুক না কেন, একটা ফোন তো আমরা করতেই পারি। অলি আমি দিচ্ছি, ওয়েট, হোয়াটসঅ্যাপ করে দিলাম, দেখে নাও। থ্যাংক ইউ বৌদি। ঠিক আছে, আমরা তাহলে আজকে উঠলাম, আবার পরে আসবো। অলিরা চলে যেতেই প্রত্যুষ শ্রাবন্তীকে বলল, শান্তনু কাকুর নাম্বারটা দিলে কেন? না দিয়ে কি কোনো লাভ হতো? আরে যেভাবে ওরা তদন্তে নেমেছে, একদিন না একদিন তো দিতেই হতো। যেভাবেই হোক এই তদন্ত বন্ধ করাতে হবে শ্রাবন্তী, অনেক কিছু সামনে চলে আসবে। কিন্তু কিভাবে বন্ধ করবে? কিছু একটা তো ভাবতেই হবে। অলি গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়েই সৌনককে বলল, একবার বাড়ি চলো না, বসে কথা বলি। এখানে রাস্তায় আর কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ চলো, এবারে গরম গরম চা আর স্ন্যাক্সের সাথে আলোচনাটা করা যাবে। বাহ, এ তো দারুণ আইডিয়া। চলো। অলি বাড়িতে গিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে সৌনক বলল, যা ঠান্ডা পড়েছে না, সারাক্ষণ খালি মনটা চা চা করছে। তা যা বলেছ, তবে আমি তো ভাই কফি লাভার। হ্যাঁ তা তো জানি। আচ্ছা অলি, কেসটা কি দাঁড়ালো? দেখো, হোক বা না হোক, এই পাপাই মানে ওরফে প্রত্যুষ গাঙ্গুলি একেবারেই সুবিধের লোক নয় সৌনক। আর তার মা অর্চনা আর স্ত্রী শ্রাবন্তী দুজনে কিন্তু একই পর্যায়ে পড়ে গো। এদেরকে একটু নজরে রাখতে হবে সৌনক। তার সাথে একজন ইম্পর্ট্যান্ট সাসপেক্ট হলো এই শান্তনু মণ্ডল নামের লোকটা। ললিতাদিও যা বলল তাতে এটা একেবারে পরিষ্কার, লোকটা একদিকে প্রভাত কাকুর বন্ধু ছিল, আর একদিকে কিন্তু অর্চনা কাকিমার লাভার। লোকটার সাথে একবার কথা বলতে হবে সৌনক, আর ওর বিষয়ে সমস্ত ইনফরমেশনও বের করতে হবে। আরে সে তুমি চিন্তা করো না, मैं हूं ना, কালকের মধ্যে তোমাকে সব রিপোর্ট করছি। দুটো ইম্পর্টেন্ট ক্লু। এক, খুনটা অনেক আগে হওয়া সত্ত্বেও টাইমিংটা কিন্তু ভুল বলছে। আর দুই, ললিতাদির কথা মতো যদি গেঁজা বেরিয়ে থাকে মুখ থেকে, তাহলে বিষয়টা কিন্তু বেশ গণ্ডগোলের। এই বিষয়ে ডক্টর স্বরূপ দত্ত আমাদেরকে হেল্প করতে পারেন। অবশ্য যদি উনি জেনুইন হন তবেই সত্যিটা হয়তো বলবেন। একবার কথা বলে দেখি ওনার সাথে। আজ বিকেলে তো চেম্বারে বসবেন জানি, দেখি একটা অ্যাপয়েন্টমেন্ট করে। বেশ, তাহলে কি হলো ফোনে জানিও, আর আমি এদিকে শান্তনুর বিষয়ে খোঁজ নিচ্ছি। আচ্ছা, তোমার এই প্রভাত কাকু তো ফেসবুকে আছেন বোধহয়, শুভ্রদা তো ওনার স্ট্যাটাস থেকেই জানতে পেরেছে, তাই না? হ্যাঁ, ওটা দেখেই তো জানালো। ভেরি গুড। তাহলে তোমার প্রোফাইলেও আছে নিশ্চয়ই? হ্যাঁ, কাকু আছেন তো। বাহ, এইবার তুমি তাহলে আমাকে ওই প্রভাত গাঙ্গুলির ফেসবুক আইডিটা হোয়াটসঅ্যাপে একবার শেয়ার করো তো, খুলে দেখি। ওনার প্রোফাইল থেকেই ওই শান্তনুকে পেয়ে যাব আশা করি। অবশ্য প্রোফাইল যদি লক না থাকে তাহলে। না না, প্রোফাইল আনলকই আছে। লাভলি, আর কি চাই। প্রভাত গাঙ্গুলির প্রোফাইলটাও তাহলে একবার ভালো করে দেখতে হচ্ছে। দেখো, আমার বিশ্বাস কিছু হেল্প তো মিলবেই ওই ফেসবুক থেকে। পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছে, আর এই চাটা তো। সন্ধেবেলায় ডক্টর স্বরূপ দত্তের চেম্বারে গেল অলি। পেশেন্টরা চলে যাবার পর দরজায় নক করল। মে আই কামিং স্যার? ইয়া, কাম ইন। আরে মিসেস চ্যাটার্জি যে, অনেকদিন পর তো। হ্যাঁ বলুন, কি হয়েছে? আই এম ফাইন স্যার, আমার কিছু হয়নি। তাহলে আবার কার কি হলো? আপনার হাজবেন্ড ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ও তো নর্থ বেঙ্গলেই আছে। আচ্ছা, তাহলে হঠাৎ এখানে কি দরকারে বলুন? স্যার, একটা বিশেষ দরকার ছিল আপনার সাথে। আসলে প্রভাত গাঙ্গুলির সুইসাইড কেসটা আমি তদন্ত করছি। কিন্তু উনি তো সুইসাইড করেছেন, তাহলে কিসের তদন্ত? দেখুন ডক্টর, আমরা যা দেখি সব সময় তা ঠিক হয় না। অনেক সময় আমরা যা দেখি তা আমাদের দেখানো হয়। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না মিসেস চ্যাটার্জি। এটা সুইসাইড নয় ডক্টর, এটা আপনারও জানা উচিত। এনিওয়ে, মৃত্যুর টাইমটা ঠিক কটা নাগাদ? আমার যা মনে হয়েছিল 3-3.5 ঘন্টা আগেই ঘটেছিল। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে দেখাচ্ছে মৃত্যুর টাইম 10টা 10। তার মানে তো রিপোর্টটাই ভুল, আর ওটা করানো হয়েছে। সে কি, একেবারেই ভুল তো? একদম। আর একটা ইম্পর্টেন্ট বিষয় স্যার,
আপনি যখন ওনাকে চেক করে দেখলেন তখন কি ওনার মুখ থেকে গেজা বেরিয়েছিল? হ্যাঁ, মুখের সামনে ওই সাদা ফেনা মতো জমেছিল। বলেওছিলাম মিসেস গাঙ্গুলিকে। আচ্ছা, মুখে কি গ্যাজা বেরিয়েছে নাকি? না তো, কেন বলুন তো? মুখের বাইরে সাদা ফেনা মতো, তাহলে এটা কি জমেছে? কি খেয়েছিলেন উনি? যেমন ডিনার করে তেমনই, ওই রুটি আর চিকেন স্ট্রু। তাহলে এটা কি? ও হ্যাঁ, হতে পারে ওষুধই হবে হয়তো। আসলে একটা সিরাপ খাইয়েছিলাম, হয়তো সেটাই। কি সিরাপ? আপনি তো গোয়েন্দার মতো প্রশ্ন করছেন স্যার। কি করবো বলুন, প্রশ্ন তো আসছে। তখনই প্রত্যুষ গাঙ্গুলি বলেন যে মৃত্যুর টাইমটা না লিখতে। ওদের উদ্দেশ্য তো আর বুঝিনি, ফ্যামিলি ডক্টর, তাই ওদের কথা মতোই সবটা করেছি। স্যার, আপনার ওনাকে ভালো করে দেখে কি মনে হয়েছে? উনি কি গলায় ফাঁস দিয়েছিলেন? গলায় দাগ তো ছিল, কিন্তু চোখ মুখ দেখে মনে হয়নি। আচ্ছা, ওনার কি চোখ আর জিভ বেরিয়ে এসেছিল? এগুলো আপনাকে কে বলেছে মিসেস চ্যাটার্জি? কিন্তু ওনার স্ত্রী অর্চনা কাকিমা তো তাই বলল। তার মানে এটাও মিথ্যে? দেখুন, সত্যি আমার ওনাকে দেখে এটা মনে হয়নি যে উনি গলায় ফাঁস দিয়ে ঝুলেছিলেন। আমি এরকম পেশেন্ট দেখতে গেছি, তাই জানি যে চোখ মুখের কি ভয়ঙ্কর অবস্থা হয়, বাট এক্ষেত্রে তেমন কিছুই মনে হয়নি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। বাড়ি এসেই সৌনককে ফোন করে সবটা বলল অলি। আচ্ছা, এবার তাহলে কি করণীয়? পোস্টমর্টেমটা যে করেছে সেই ডক্টরকে ধরতে হবে। আচ্ছা, শান্তনু মণ্ডলের কোনো খোঁজ পেলে? খোঁজ তো চলছে অলি, এই তো ফেসবুক খুলেই বসে আছি। ওকে, তুমি ভালো করে দেখো, আর আমি একবার বাগুইহাটি থানায় একবার কথা বলি। থানায় গিয়ে থানার ওসি কৃষ্ণচন্দ্র সাধুকার সাথে কথা বলল অলি। নমস্কার স্যার, আমি ডিটেকটিভ অলিভিয়া চ্যাটার্জি। প্রভাত গাঙ্গুলির সুইসাইড কেসটা আমি তদন্ত করছি। কিসের আবার তদন্ত ম্যাডাম? না মানে ওটা তো একটা সিম্পল সুইসাইড কেস। ধার দেনায় ডুবে, না হলে বিজনেসের চড়াই উতরাই সহ্য করতে না পেরেই ঝুলে গেছে। এ নিয়ে আর কি বা তদন্ত হবে? ইনফ্যাক্ট কেস ক্লোজড করে দিয়েছি আমি। হোয়াট? এরই মধ্যে ক্লোজ করে দিলেন? হ্যাঁ, কারণ আর তো কিছুই তদন্ত করার মতন নেই। সেটা হয়তো আপনার মনে হচ্ছে, অথবা অন্য কোনো কারণে হয়তো ক্লোজ করেছেন। অন্য আবার কি কারণ? এই কি বলতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন তো। আমি কোনো কিছুই বলতে চাই না। আপনারা যেটা ভালো বুঝেছেন আপনারা করেছেন। এবার আমি আমার মতো করে তদন্ত করব। প্রভাত গাঙ্গুলির বড় ছেলে অর্পণ গাঙ্গুলি আমাকে এই কেসটার দায়িত্ব দিয়েছেন, তাই যত্ন সহকারে তদন্ত শেষ করে সত্যিটা সামনে আনাই এখন আমার কাজ। কোন সত্যি ম্যাডাম? শুধুই বা কেন এসবে পড়ছেন বলেন দেখেনি? বড় লোকদের বড় বড় ব্যাপার জানেনি তো, এইসবের কি দরকার বলুন তো? সেটা তো আমার ব্যাপার স্যার, আপনাকে ভাবতে হবে না। আপনার কাছে আমি একটা হেল্প চাই শুধু। প্রভাত গাঙ্গুলির পোস্টমর্টেম রিপোর্ট যেই ডক্টর করেছেন ওনার কন্ট্যাক্ট ডিটেলসটা আমাকে একটু দেবেন। সে কি আমার পরিচিতি নাকি? অদ্ভুত তো, আমার কাছে ওসব নেই। হ্যাঁ নেই ঠিকই, তবে খুঁজে তো দিতেই পারেন। প্লিজ কোঅপারেট স্যার। ওহ, বড় ঝামেলায় ফেললেন তো। আচ্ছা, সে আমাকে একবার দেখতে হবে। আমার কার্ড খুঁজে পেলে নাম্বারে একটা ফোন করবেন। থ্যাংক ইউ। পুলিশ স্টেশন থেকে বাড়ি ফেরার জন্য একটা রিক্সা ডাকলো অলি। রিক্সায় কিছু দূর এগোতেই পিছন থেকে হঠাৎ একটা মারুতি ভ্যান এসে হঠাৎ ধাক্কা মারল। রিক্সা উল্টে পড়ে গেল অলি, তবে মারাত্মক আঘাত পেল রিক্সাওয়ালা। আশেপাশে লোকজন দৌড়ে এগিয়ে এলো। দুজনকেই সামনের হসপিটালে নিয়ে যাওয়া হলো। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলো অলিকে। তবে রিক্সা চালকের আঘাতটা অনেক বেশি। রিক্সা চালকের থাকা রুমের বাইরে অপেক্ষা করতে থাকলো সে। এমন সময় সৌনকের ফোন এলো। হ্যাঁ অলি, আই এম সো সরি এত রাতে ডিস্টার্ব করলাম। আসলে এই ডক্টর কি বললো সেটা জানার জন্যই। আরে এত ফর্মালিটি করছো কেন? ইটস ওকে। কি ব্যাপার বলো তো, তোমার গলাটা এরকম লাগছে কেন? এনিথিং রং? আর কি হবে, এ তো হবারই ছিল। সত্যের খোঁজ করছি তো, তাই উপহার পেলাম আর কি। মানে এ কি হয়েছে, কি পরিষ্কার করে বলো তো। সৌনককে সবটা বলল অলি। ও মাই গড, এ তো ডেঞ্জারাস ব্যাপার গো, অনেক বড় কিছু হতে পারতো। থ্যাংক গড তুমি ঠিক আছো। আমি তো ঠিক আছি সোনা, কিন্তু আমার খারাপ লাগছে ওই গরিব মানুষটা বিনা কারণে কষ্ট পাচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সত্যি বিষয়টা খুব খারাপ, কিন্তু আই থিঙ্ক এতে তোমার কোনো দোষ নেই।
হ্যাঁ তাহলেও আমার কারণেই তো এরকম হলো। প্লিজ অলি, কন্ট্রোল ইয়োরসেলফ, এসব ভেবো না। আচ্ছা, তুমি ওখানেই আছো তো? এক কাজ করি, আমি একবার যাই। আরে না না, এত রাতে আবার তোমার কি দরকার আছে আসার? কোনো কথা নয়, আমি আসছি। হসপিটালে এসেই অলিকে আহত অবস্থায় দেখে সৌনক বলল, তোমার তো ভালোই চোট লেগেছে। এদিকে ফোনে বললে একদম ঠিক আছি। হ্যাঁ, একটু মাথায় স্টিচ আর হাতে সামান্য ক্র্যাক, তাই ক্রেপ ব্যান্ডেজটা দিয়েছে আর কি। ও ঠিক হয়ে যাবে, তেমন কিছু না, আই এম ফাইন। শুভ্রদাকে জানিয়েছো? আরে পাগল নাকি, শুধু শুধু চিন্তা করবে কি দরকার? শোনো না প্লিজ, ওকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা, ওই রিক্সা চালক এখন কেমন আছেন? অনেকটা রক্ত বেরিয়েছে তো, এখনো বোধহয় জ্ঞান ফেরেনি। আর ওর জ্ঞান না ফেরা অবধি আমি এখানেই থাকবো। ওকে, সে আমিও আছি তোমার সাথে। আচ্ছা, ডিনার তো করনি নিশ্চয়ই? কিছু কি নিয়ে আসি খাবার দাবার? হ্যাঁ, একটু কফি নিয়ে এসো তাহলে, আর কিছু এখন লাগবে না। কফি খেতে খেতে সৌনক বলল, আচ্ছা অলি, তোমার কি মনে হয় এটা কে করতে পারে? গাঙ্গুলি বাড়ির কেউ? দেখো, এটুকু তো পরিষ্কার, যে করেছে সে চায় না আমি এই কেসটার তদন্ত করি। এবার সে গাঙ্গুলি বাড়ির কেউ বা বাইরের কেউ হতে পারে, তবে ডেফিনেটলি সত্যি সামনে এসে যাবে তাই ভয় পাচ্ছে। আর আমাকেও বোধহয় সেই জন্যই ভয় দেখাচ্ছে। আর সে তো জানে না যে তুমি কে। হ্যাঁ ম্যাডাম অলি, যাই হোক, তোমাকে এখন কিন্তু খুব সাবধানে থাকতে হবে। প্রায় অর্ধেক রাত পর্যন্ত হসপিটালেই বসে থাকলো অলি আর সৌরভ। তারপর রিক্সা চালকের জ্ঞান ফিরতেই তার সাথে দেখা করে কথা বলে সমস্ত ওষুধপত্র ট্রিটমেন্টের খরচা মিটিয়ে বাড়ি ফিরল অলি। সৌনক বাড়ি পর্যন্ত ছেড়ে দিল অলিকে। আচ্ছা, ওষুধগুলো ঠিক করে খেও, আর কোনো দরকার হলে জাস্ট কল মি। থ্যাংক ইউ সৌনক। আবার থ্যাংক ইউ? এটা তো আমার কর্তব্য, ডিউটি। শুভ্রদার অ্যাবসেন্সে তোমার দায়িত্ব তো আমার নাকি? সৌনক চলেই যাচ্ছিল, হঠাৎ একটা পাথর এসে পড়ল পায়ের কাছে। পাথরের সঙ্গে একটা চিরকুট বাঁধা। সৌনক চিরকুটটা খুলে দেখল, তাতে লেখা, সাবধান হও, নয় এই খেলায় কিন্তু সব হারাবে। অলি ততক্ষণে ঘরের দরজা খুলছে। সৌনক চিরকুটটা হাতে দিয়ে অলিকে বলল, এই দেখো, এটাকে ভালো করে পড়ে দেখো, হ্যাঁ, আর যত্ন করে রেখে দাও। মেবি ফিউচারে এটা কোনো কাজে লাগবে। যাই হোক, চললাম। অলি ঘরে গিয়ে বারবার পড়ছিল চিরকুটটা। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 5টা বেজে গেছে। বিছানায় শরীরটা এলিয়ে দিল সে, ক্লান্ত লাগছে। তারপরেই সকাল 8টা নাগাদ একটা ফোনে ঘুম ভাঙল তার। অর্পণ গাঙ্গুলি এত সকালে ফোন করছে? হ্যালো, হ্যাঁ বলুন। গুড মর্নিং অলিভিয়া। এত সকালে ডিস্টার্ব করলাম না তো? না না, বলুন, কোনো অসুবিধে নেই। আসলে আজ আমার বাবার কাজ, তাই আপনাকে একবার আসার অনুরোধ রইল। মক্কেল হয়ে কিন্তু ফোনটা করিনি আজকে। আপনার সাথে বাবার যে আন্তরিকতা ছিল, সেই সম্পর্কের জন্যই আজ আমার বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ। আমি যাব, কাকুকে শ্রদ্ধা জানাতে আমি অবশ্যই আসব। শ্রাদ্ধের কাজকর্ম বেলা 12টার মধ্যে মিটে গিয়েছিল। অলি এসে তার প্রভাত কাকুর ছবিতে মালা পরিয়ে সামনে মিষ্টির প্যাকেটটা রেখে হাত জোর করে প্রার্থনা করছিল। অর্পণ অলিকে দেখে এগিয়ে এসে বলল, আমার সত্যিই খুব ভালো লাগলো যে আপনি এসেছেন। কাকুর জন্যে তো আসতেই হতো। অলির সাইড ফেস দেখে অর্পণ প্রথমে অলির কপালে ছোট ব্যান্ডেজটা দেখতে পায়নি। সামনের দিকে ফিরতেই সে আশ্চর্য হয়ে বলল, আরে, আপনার মাথায় হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে আপনার? পরে বলছি। আচ্ছা, আপনার সাথে একটু কথা আছে। সামনে অর্চনা, প্রত্যুষ, শ্রাবন্তী সবাই বসেছিল। ওদের নজর ছিল অলির দিকেই। অর্চনা এগিয়ে এসে অলিকে বলল, কি হয়েছে গো তোমার? কোথায় লাগলো? রিক্সা থেকে পড়ে গেছি কাকিমা, আসলে ফেলে দেওয়া হয়েছে বলতে পারেন। সে কি মানে? ওই পিছন থেকে একটা ভ্যান পুরো টার্গেট করে আমার রিক্সাটাকে ফেলে দিয়েছে। ভয় পাওয়ানোর চেষ্টা আর কি। কি সব যে বলছো অলি, কিছুই তো। যাই হোক, একটু সাবধানে থেকো ভাই। আমি একদম ঠিক আছি কাকিমা,
আপনিও সাবধানে থাকবেন, একদম চিন্তা করবেন না। মিসেস গাঙ্গুলি, যদি আপনার কথা শেষ হয়ে থাকে তাহলে অলিভিয়াকে ভিতরে ঘরে নিয়ে যাচ্ছি, কিছু দরকার আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও অলি। আর শোনো, খেয়ে যাবে কিন্তু। না না কাকিমা, আমাকে ক্ষমা করবেন, আজকে আমি খেতে পারবো না। শ্রদ্ধা জানিয়েছি, এতেই আমার শান্তি। অর্পণ, চলুন। ভিতরের ঘরে নিয়ে গিয়ে অর্পণ অলিকে বলল, আপনি তখন কি বলছিলেন অলিভিয়া? রিক্সা থেকে ফেলে দেওয়া হয়েছে মানে? আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে মিস্টার গাঙ্গুলি। চিরকুটটা পড়ুন, বুঝতে পারবেন। দেখেছেন তো, আমি তাহলে ঠিকই ছিলাম। ইটস প্রি প্ল্যান্ড মার্ডার। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই ঘটনায় এটাও পরিষ্কার হয়ে গেল, এটা সুইসাইড নয়, মার্ডার। তাহলে তো আপনাকে অনেক সাবধানে এগোতে হবে। এরা তো দেখছি ডেঞ্জারাস, খুন করে দিতে পারে যে কোনো মানুষকে। যদি আপনার বড় কোনো একটা ক্ষতি হয়ে যেত। আরে হয়তো নি, ওসব নিয়ে একদম ভাববেন না, এগুলো হয়েই থাকে আমাদের। হ্যাঁ, তবে আমার যে রিক্সার চালক, ও খুব চোট পেয়েছে, খারাপ লাগছে ওর জন্য, নির্দোষ মানুষটা। আচ্ছা, আমি কি কিছু সাহায্য করতে পারি আপনাকে? যতই হোক আমার কারণেই তো এই তদন্ত শুরু হয়েছে। না না, তার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ওকে, কিন্তু আপনার জীবন ঝুঁকি নিয়ে আর কিছু করাটা উচিত নয় বোধ হয়। বাবাও হয়তো এটাই চাইবেন। সেরকম হলে আপনি... দেখুন, ভয় পেয়ে আমি তো তদন্ত থামিয়ে দেব না মিস্টার গাঙ্গুলি, প্লিজ আপনি এত ভাববেন না। তদন্ত যেমন চলছে ঠিক তেমনই চলবে। যাই হোক, যেটা বলছিলাম, পোস্টমর্টেম রিপোর্টে অনেক ভুল আছে। ডক্টরের সাথে আমার কথা হয়েছে, এই মৃত্যুর টাইমটা কিন্তু 10:10 নয়। ওনার মুখে সাদা মতো একটা ফেনা জমেছিল। ডক্টর জিজ্ঞেস করাতে কথা ঘোরানো হয়েছে। আমার যেটা মনে হয়, কাকুকে বিষ জাতীয় কিছু একটা খাওয়ানো হয়েছিল, আর তাতেই মুখ দিয়ে গ্যাজা উঠেছিল। হয়তো ওনার মৃত্যুর কারণও তাই। কিন্তু পোস্টমর্টমে তো লেখা আছে... পোস্টমর্টেম রিপোর্টটা পুরোটাই সাজানো মিস্টার গাঙ্গুলি। যে রিপোর্টটা করেছে আমি তার সাথে একবার কথা বলবো। দেখুন, স্বীকার করবে কিনা তো আমি জানি না, কিন্তু এটা আমি নিশ্চিত রিপোর্টটা পুরো ভুল, আর এটা ওকে প্রাণনাশের হুমকি দিয়ে করানো হয়েছে। আচ্ছা, তার মানে আপনি এতটা জেনে গেছেন দেখেই হয়তো এই অ্যাটাকটা। একদমই তাই, সবার ওপর নজর রাখার ব্যবস্থা আমি করেছি। এদিকে একজন সাসপেক্টের সাথে কথা বলার ব্যবস্থাও করেছি। দেখি তাকে আবার কবে পাওয়া যায়, তার খোঁজও চলছে। বাড়ির সহায়ক নারায়ণ শরবত নিয়ে এলো। অলি গ্লাস হাতে নিয়ে তাকে বলল, ধন্যবাদ। আপনি নারায়ণ দা, তাই তো? হ্যাঁ 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 দিদি, নমস্কার। আপনাকে তো অনেকবার এই বাড়িতে দেখেছি আগে। আপনি যে গোয়েন্দা সেটা তো মানে... আপনাকে কে বলল? আগে অর্পণ দাদাবাবুই কালকে বলল। আর আপনার নাকি কি কথা আছে আমার সাথে। তা কি কথা বলবেন বলুন দিদি। তুমি আগে বসো, তারপর বলছি। আচ্ছা, সেদিন প্রভাত কাকুকে তুমি কি অবস্থায় দেখেছিলে? কর্তার নিথর দেহটা খাটে শোয়ানো ছিল, আর গিন্নিমা, ছোট বৌদিমণি আর পাপাই দাদাবাবু পাশে বসে কান্নাকাটি করছিল। তারপরেই ডাক্তারবাবু আসে। আচ্ছা, তুমি কি তোমার কর্তার মুখে অস্বাভাবিক কিছু দেখেছিলে? না, তেমন কিছু না। তবে কি জানেন, দাদাবাবুকে দেখে মনে হচ্ছিল না খুব কষ্ট পেয়েছে। মানে গলায় দড়ি দিলে ওরকম লাগে, এটা তো ভাবা যায় না। কষ্ট পাওয়ারই কথা। আচ্ছা, ওনার কি ডিনার হয়ে গিয়েছিল? না তো, কর্তা রাত 8টায় ডিনার করতেন, ওই আমি গিয়ে দিয়ে আসতাম। আর সেদিন গিন্নিমা বললেন কর্তা নাকি কিছু খাবেন না, পেটটা ভরা। একটু অবাকই হয়েছিলাম, তারপরে ভাবলাম হবে হয়তো, আর কোনো প্রশ্ন করিনি। তারপর 10:30 কি 10:35 নাগাদ চিৎকার শুনে কর্তা ঘরে ছুটে যাই। তারপরই কর্তাবাবু... নারায়ণ দা, এত কেঁদো না, বাবার আত্মা কষ্ট পাবে তাতে। যদি সত্যিই বাবাকে ভালোবেসে থাকো তাহলে এই দিদি যা জিজ্ঞাসা করছেন তার ঠিক ঠিক উত্তর দাও। আরে বলেন দিদি, আর কি প্রশ্ন আছে বলেন, আমি সব উত্তর দেবো, বলেন। একটা কথা বলো তো, তুমি কি বিশ্বাস করো যে উনি আত্মহত্যা করতে পারে? এইটা একেবারে মন মানছে না দিদি। উনি তো একজন ইতিবাচক মানুষ ছিলেন, সারা জীবন তো তাই দেখেছি। তাই তো অবাক লাগছে কেন এভাবে। আর
আর কি কি বা এমন হয়েছিল যার জন্য? এর তো কোনো উত্তর পাইনি দিদি। দিদি, আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল আছে, আপনি একটু ভালো করে দেখেন তো। নিশ্চয়ই। এই বাড়ির সবাই কেমন মানুষ? গিন্নিমা মানুষ খারাপ নন, উনি আমাদের অনেক সাহায্যও করেন, পাশে থাকেন। তবে চরিত্র রাম রাম রাম, নিজের মুখে বলতে পারবো না দিদি। যতই হোক ওনারা আমার অন্নদাতা। বুঝেছি। আর সত্যি বলতে ললিতাদি আমাদেরকে অনেকটাই বলেছে। আচ্ছা, পাপাইদা সম্পর্কে তুমি কিছু বলবে? বাইরে এক, ভেতরে আর এক। আগে ভাবতাম ভালো দিদি, এখন বুঝছি ওটা হাড়ে হাড়ে শয়তান। সামনে মিষ্টিভাষী, পিছন থেকে আপনাকে ছুরি মারবে। কাকুর মৃত্যুর পর যা যা শুনেছি আমি সত্যি খুব শকড। অথচ আগে যখন আমি এ বাড়িতে আসতাম আমি টেরই পাইনি কখনো। একটা কথা বলো তো, এই পাপাইদার ওয়াইফ মানে শ্রাবন্তীদি কি ওদেরই মতো, নাকি উনি একটু আলাদা? এমনি তো ভালোই দেখি সব, এবার তলে তলে কি আছে জানি না বাবু। ঠিক আছে নারায়ণদা, তুমি এখন এসো, দরকার পড়লে আবার ডাকবো। ভালো থেকো। নারায়ণ চলে গেলে অলিও যেতে চাইল। আচ্ছা, আমি তাহলে এখন আসি। এরপর আপনাদের ড্রাইভার মানে অনিলের সাথে একটু দরকার পড়লে কথা বলতে হবে। বাকি রইল শান্তনু মণ্ডল। তার আগে এই পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া ডক্টরকে একবার পেয়ে গেলে খুব ভালো হয়। দেখা যাক। বিকেলে বাগুইহাটি থানার ওসি কৃষ্ণচন্দ্রকে ফোন করল অলি। স্যার, কোনো খবর পেলেন ওই ডক্টরের? আমি একজনকে খবর নিতে বলেছি, তবে সে এখনো কিছুই জানায়নি। এটা এমন কি কঠিন ইনফরমেশন যে এখনো জানা যায়নি? ঠিক আছে, আমি নিজে গিয়েই দেখে নেব সবটা, আপনাদেরকে আর কষ্ট করতে হবে না। আরে ম্যাডাম, এত তাড়াহুড়োর কি আছে? সে তো আর পালিয়ে যাবে না। আজকে দিনটা আমাকে সময় দিন, কালকেই আমি আপনাকে জানাচ্ছি। বেশ, আমি আপনার ফোনের অপেক্ষা করব তাহলে। ফোনটা সবে রাখতেই অলি রিংটোনটা আবার বেজে উঠল। হ্যাঁ সৌনক, বলো। শান্তনুর কোনো আপডেট? আরে সেই জন্যই তো ফোনটা করলাম। শোনো, শান্তনু মণ্ডল বিজনেস ট্রিপে গোয়া গেছে, ফেসবুকে পেলাম। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আর নতুন কিছু পেলে? ভদ্রলোক কিন্তু শো অফ করতে বেশ ভালোবাসে, প্রোফাইলটা ঘাটলেই বুঝতে পারবে। ওকে ওকে, আমি এক্ষুনি দেখে নিচ্ছি। আচ্ছা, উনি কবে ফিরছে গোয়া থেকে কিছু লিখেছে? না, তবে একজন কমেন্ট করেছে দেখলাম যে পরশুদিন আসছি তোমার বাড়িতে। নিশ্চয়ই কলকাতার বাড়ির কথাই বলছে, তার মানে আজকালের মধ্যেই ফিরবে নিশ্চয়ই। কিন্তু বাড়িটা কোথায় সেটা তো জানতে হবে। ঠিক আছে, আমি ললিতাদিকে একবার কল করে দেখি। উনি নিশ্চয়ই জানবেন শান্তনুর বাড়ি কোথায়। আরে অলি, কেমন আছো সেটা তো বলো। আরে আমি ভালো আছি একদম, ডোন্ট ওয়ারি। তোমাকে পরে ফোন করি। ললিতার নাম্বারটা কল লিস্ট থেকে খুঁজে ওকে ফোন করল অলি। হ্যাঁ ললিতাদি, আমি অলি বলছি। শোনো না, ওই শান্তনু মণ্ডল উনি কোথায় থাকে জানো? শিয়ালদাতে থাকে এটুকুই তো শুনেছিলাম, ঠিকানা তো জানি না। আচ্ছা, কিছু হিন্ট দিতে পারো? নারায়ণদা জানতে পারে, ও একবার তো ওনার বাড়িও গিয়েছিল। গ্রেট, তাহলে তো ডেফিনেটলি জানবে। আচ্ছা, নারায়ণদার নাম্বার তো আমার কাছে নেই, তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইলে লেখা আছে, দেখতে হবে। কিন্তু তুমি চাইলে নারায়ণদার সাথে এখনই তোমাকে কথা বলিয়ে দিতে পারি, বলবে? একদম। তবে বাড়ির কেউ জানতে পারবে না তো? অর্পণ দাদা বাবু ছাড়া বাড়িতে এখন আর কেউ নেই। সে কি, কেউ নেই? সবাই মিলে বাড়ি ফাঁকা করে শ্রাদ্ধ শান্তির দিন কোথায় চলে গেল? সে তো জানি না দিদি, এই একটু আগেই তো গাড়ি করে ওরা বেরোলো। আচ্ছা ঠিক আছে, আমি হোল্ডে আছি, তুমি ওনাকে একবার ডেকে আনো। নারায়ণ এসে ফোনটা ধরল। হ্যাঁ দিদিমণি, বলেন। হ্যাঁ নারায়ণদা, বলছি আমাকে শান্তনু মণ্ডলের ঠিকানাটা একবার বলতে পারবে? তুমি একবার গিয়েছিলে না ওদের বাড়িতে? ঠিকানা তো দিতে পারবো না দিদিমণি, তবে বাড়ি চিনে নিয়ে যেতে পারবো। আমি চিনি বাড়িটা। বাহ, তাহলে তো খুবই ভালো। চলো না একদিন তাহলে। কবে যাবেন দিদিমণি বলেন? বেশ, আমি ললিতাদিকে ফোন করে বলে দেব। ঠিক আছে, আপনি ললিতাকে বলে দেবেন, তাহলেই হবে। যেখানে আসতে বলবেন চলে আসবো।
আচ্ছা আচ্ছা, রাখলাম তাহলে। পরের দিন সকালে কলিং বেলের শব্দে ঘুম ভাঙল অলির। দরজাটা খুলতেই সামনে একটা চেনা মুখ, প্রভাত গাঙ্গুলির বড় ছেলে অর্পণ গাঙ্গুলি দাঁড়িয়ে। অলি একটু অস্বস্তিতে পড়ল। এ কি, আপনি এখন? মানে ডিস্টার্ব করলাম না তো? না না, ভিতরে আসুন। অর্পণকে সোফায় বসিয়ে অলি বলল, আপনি একটু বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। আসলে কাল একটু দেরিতে ঘুমিয়েছি তো, ঘুমটা ঠিক ভাঙেনি। আমি জাস্ট উঠলাম, আপনি একটু বসুন। হ্যাঁ। ও সরি, আপনাকে তো খুবই ডিস্টার্ব করলাম তাহলে। আসলে খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল, ফোনে বলাটা ঠিক মনে হলো না, তাই সকাল সকালে আমি চলে এলাম। আরে না না, আপনি খুব ভালো করেছেন এসে, ডিস্টার্বের কিছু নেই। আপনি একটু বসুন, আমি আসছি। অলি ফ্রেশ হয়ে 2 কাপ কফি বানিয়ে আনলো। সরি, আপনাকে না জিজ্ঞেস করেই কফি করে নিয়ে এলাম। ও থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আই লাভ কফি। ডিসেম্বর তো পড়েই গেল, এই শীতে তো কফি বেস্ট। হ্যাঁ, এটা আমারও ফেভারিট। আচ্ছা, এবার বলুন, আপনি কি বলবেন বলছিলেন? আসলে কাল রাতে ডিনার করে বারান্দায় ওয়াক করছিলাম একটু, হঠাৎই কিছু কথা কানে আসে। তারপর বুঝতে পারি মিসেস গাঙ্গুলির ঘর থেকে শব্দটা আসছে। একটু এগিয়ে যেতেই আরও স্পষ্ট হয় কথাগুলো। মিসেস গাঙ্গুলি ফোনে কাউকে বলছিলেন, হ্যালো শোনো, তুমি এখন কয়েকদিন এসো না, বুঝলে? কয়েকটা দিন যেতে দাও, তার মধ্যে কেসটাও ক্লোজ হয়ে যাবে। এখন ব্যাপারটা চেপে যাও। আর শোনো, বিষয়টা কিন্তু এতটাও সোজা নয়, জানোই তো না যে কান টানলে মাথা আসে। হ্যাঁ হ্যাঁ, ওই অর্পণ, মেন ঝামেলা তো ওই পাকালো। বাবাকে ছেড়ে দিব্যি এতগুলো বছর কাটিয়ে দিল, কিন্তু এখন দেখো বাবার ওপরে ভালোবাসা একেবারে উতলে উঠেছে। যত সব আধিক্যতা, গা জ্বলে যায় একেবারে। আরে হ্যাঁ, ওই জন্যই তো তোমাকে বলছি, তুমি আসলেই ঝামেলায় পড়বে। আর ওই যে অলি, তোমাকে পেলেই কিন্তু জেরা করবে। আর কিছু না হোক, ব্যবসার বিষয়টা তো। হ্যাঁ শোনো, আমি এখন আর কিছু বলছি না। এভাবে ফোনে কথা বলাটা কিন্তু খুব রিস্কি, জানো তো যে দেওয়ালেরও কান আছে। হোয়াটসঅ্যাপে এসো, এখন রাখলাম। ব্যবসার বিষয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন উনি। আমার মনে হয় অলিভিয়া, আপনি বাবার ব্যবসার দিকটা একবার ভালো করে খতিয়ে দেখুন তো, কিছু ঝামেলা তো আছেই সেখানে। হ্যাঁ, আমি দেখছি। গাঙ্গুলি এন্টারপ্রাইজে ঘুরে আসি তাহলে একবার। একদম, খুব ভালো হয় তাহলে। আচ্ছা, আপনি এখন ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি। নাইস কফি, থ্যাঙ্কস অ্যাগেন। হ্যাঁ, আমি তাহলে আজকে উঠলাম, গিয়ে আবার কাজে বসতে হবে। আপনি পারলে একটু ঘুমিয়ে নিন। না না, আবার সেই রাতে, এখন শুধু কাজ। হঠাৎই গাঙ্গুলি এন্টারপ্রাইজে গিয়ে হাজির হলো অলি। প্রত্যুষ আর শ্রাবন্তী দুজনেই ছিল অফিসে। অলিকে দেখে একেবারেই অপ্রস্তুত হয়ে পড়ল। আরে অলি, তুমি এখানে? কি ব্যাপার? এখানে তো একবার আসতেই হতো পাপাইদা, তোমাদের বিজনেসটা একবার ভালো করে দেখতে হবে যে। তোমার কথা মতো এই বিজনেসের ওঠানামায় ধার দেনায় জর্জরিত হয়ে কাকু সুইসাইড করেছেন, তাই বিজনেসের অবস্থাটা একবার তো আমাকে দেখতেই হতো। বিজনেসে আবার কি দেখবে অলি? না মানে তুমি বিজনেসের কি বুঝবে? সেটা আমার ওপরই ছেড়ে দাও, আমি ঠিক বুঝে নেব। আচ্ছা, তোমাদের প্রোডাক্ট ডেলিভারির লাস্ট কয়েকটা ফাইল আমাকে একটু দেখাও তো। সেটা তো আপডেট হয়নি, জানোই তো কি অবস্থা এখন আমাদের পরিবারের। হ্যাঁ আমি জানি, ফাইলগুলো একবার আমাকে দেখাও, আর লাস্ট 1 বছরের যে কটা ফাইল আছে সবকটাই আমি দেখব। কি করবে এইসব দেখে? তোমার দেখাতে কি প্রবলেম হচ্ছে বলো তো পাপাইদা? তুমি কি আমার থেকে কিছু আড়াল করতে চাইছো? না না, আড়াল করব কেন? আচ্ছা, লাস্ট 1 বছরের বললে, তাই তো? তাড়াতাড়ি দাও, আমি দেখব। সামনের আলমারি থেকে কয়েকটা ফাইল বের করে অলির হাতে দিল প্রত্যুষ। ফাইলগুলো একবার চোখ বুলিয়ে অলি বলল, এখানে তো আগস্ট পর্যন্ত দিয়েছ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এগুলোর ফাইল কোথায়? ওগুলোও তো দেখতে হবে। ওহো, কি ঝামেলা। দাঁড়াও, দেখছি ওগুলো কোথায় আছে। ফাইলগুলো ভালো করে দেখতে দেখতে এক জায়গায় থেমে গেল অলি। কি ব্যাপার, এখানে অগস্ট মাসের 10 তারিখের পর আর কোনো আপডেট নেই কেন? ওগুলো রেজিস্টার হয়নি। কেন? মানে রেজিস্টার না হওয়ার কারণটা কি? আসলে যে আপডেট করে সে হঠাৎই কাজ ছেড়ে দেয়, তাই আমাকেই করতে হতো সবটা।
আর আমি সময় করে উঠতে পারিনি। আরে কোথাও তো লেখা থাকবে নিশ্চয়ই। না অলি, ওটা একেবারেই আপডেট হয়নি। তোমরা জানো এটার জন্য কত বড় একটা ঝামেলা হতে পারে বিজনেসে? এনিওয়ে, পাপাইদা ওই ফাইলগুলো পেলে? না, পাচ্ছি না তো। শ্রাবন্তী, একটু ভালো করে দেখো না। কিছুক্ষণ খোঁজার পর শ্রাবন্তী বলল, অনেক দেখলাম, কোথাও নেই তো। ও, এবার বলো অলি, কি করব? সত্যি তোমাদের কিছু বলার নেই। এক্ষুনি যদি রেট পড়ে না, তোমরা ফাঁসবে। তোমাদের বিজনেস অ্যাকাউন্টের ডিটেলসটা আমাকে দাও তো। হোয়াট? ওটা আবার কেন? আরে ফাইল আপডেট নেই, অ্যাকাউন্ট তো আপডেট আছে নিশ্চয়ই। সেখানে তো সব হিসেব থাকবে আশা করি। তোমরা আমার সামনে ওপেন করো, আমি এক্ষুনি একবার দেখব। অলি, এটা বেআইনি। আজকে যদি পুলিশ তদন্ত করতো না, তারাও কিন্তু এভাবেই এগোতো। তাদের তুমি তো কোনোভাবে আটকাতে পারতে না। ধরে নাও এটা আমার রাইট আছে, তাই আমি দেখতে চাইছি। আর কিছু না বলে অ্যাকাউন্ট ওপেন করে দেখালো প্রত্যুষ। যা দেখছি তাতে এটুকু তো পরিষ্কার, তোমাদের বিজনেস তো ভালো চলছে গো। তবে মিথ্যা কেন বললে? এত ভালো পজিশন যদি বিজনেসে থাকে, তাহলে কাকু ডিপ্রেশনে কেন যাবেন? হ্যাঁ, অন্য কোনো কারণ সেখানে থাকতে পারে, তবে বিজনেসের জন্য তো একেবারেই না, এটা আমি কনফার্ম। এত ঘন ঘন পেমেন্ট ঢুকছে, একটা জেনুইন কেস হতেই পারে না। ঠিক আছে, আমি দরকার পড়লে তোমাকে পরে ফোন করবো পাপাইদা। এখন আসি। বাড়ি গিয়েই বাগুইহাটি থানার ওসিকে ফোন করলো অলি। স্যার, আমার কাজটা তো আপনি করলেন না, তবে প্রবলেম নেই, আমি লোক পাঠিয়েছি, কাজ হয়ে যাবে। একটা অন্য দরকারে ফোন করেছিলাম, শুনুন তাহলে। ওসি কৃষ্ণচন্দ্র সাধুকাকে গাঙ্গুলি এন্টারপ্রাইজের বিজনেস সম্বন্ধে সবটা বলল অলি। সব শুনে ওসি বললেন, ম্যাডাম, বড় লোকদের বিজনেসে ঘাপলা তো থাকেই। আমাদের কি দরকার এসবে পড়ার বলুন তো? দেখুন, আপনি যদি এসবে পড়তে না চান, তাহলে আপনার ওপর যিনি আছেন তার আমি দ্বারস্থ হই। তবে গাঙ্গুলি এন্টারপ্রাইজের অ্যাকাউন্টগুলো কিন্তু সিজ করতেই হবে। আমার বিশ্বাস এদের বেআইনি ব্যবসা হয়। অ্যাকাউন্টগুলো ভালো করে দেখলেই সব ধরা পড়বে। আরে ম্যাডাম, ঠিক আছে, আর কারোর দ্বারস্থ আপনাকে হতে হবে না, আমি দেখছি বিষয়টা। আপনি প্লিজ এত টেনশন করবেন না। ফোনটা রেখে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল অলি। আর তখনই সৌনকের ফোনটা এলো। অলি, ওই ডক্টরকে পাওয়া গেছে, ডক্টর অসিত ধর। কিন্তু উনি এখন সুস্থ নন, তাই এখন ছুটিতে আছেন। ওনার বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নিয়েছি। কবে যাবে বলো? হ্যাঁ, তুমি কালই চলো। পরের দিন ডক্টর অসিত ধরের বাড়িতে গেল অলি আর সৌনক। প্রথমে তিনি দেখা করতে চাইছিলেন না, বাড়ির সহায়ককে দিয়ে অলিদের চলে যেতে বললেন। তবে অলি আর সৌনক সে কথায় কান না দিয়ে বসার ঘরেই অপেক্ষা করতে থাকে। বাধ্য হয়ে তারপর ডাক্তারবাবু দেখা করতে এলেন। উফ, আপনারা তো বিরক্ত করে ছাড়বেন দেখছি। বললাম তো পরে আসতে। আর কত অপেক্ষা করাবেন ডক্টর? সেই কবে থেকে আপনাকে ধরার চেষ্টা করছি আমরা। কেন, আমি কি চোর না ডাকাত যে আপনারা ধরবেন? আশ্চর্য তো। চোর ডাকাত না হলেও আপনি কিন্তু আইনত অপরাধী। আরো বিস্তারিত বলতে হবে? হ্যাঁ অবশ্যই, কারণ আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি ইঙ্গিত করছেন। সৌনক, ওনাকে রিপোর্টটা দেখাও তো। রিপোর্টটা হাতে নিয়ে ঢোক গিলতে লাগলো অসিত ধর। কি চিনতে পারছেন রিপোর্টটা? এই 1 সপ্তাহ আগেই আপনি এটা করেছেন, মনে পড়ছে? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? হয়েছে তো অনেক বড় গন্ডগোল ডাক্তারবাবু। রিপোর্ট তো সম্পূর্ণ ভুল। আপনি মৃত্যুর টাইমটা যা লিখেছেন আসলে ওটা নয়। এছাড়াও মৃত্যুর আসল কারণটাও তো লেখেননি আপনি। এর মানেটা কি? মানে কি বলতে চাইছেন আপনি? যেটা শুনলেন সেটা একেবারেই ঠিক, এটা ভুল রিপোর্ট। আর আমার বিশ্বাস আসল রিপোর্টও নিশ্চয়ই আছে। আপনি ওটাকে সরিয়ে এই ভুল রিপোর্টটা কেন পাঠিয়েছেন সেটা নিশ্চয়ই কারোর কথাতেই করেছেন। এবার আমার দুটো প্রশ্ন, কে বলেছে আপনাকে এসব কাজ করতে? আর 2, আসল রিপোর্টটা কোথায়? আর যদি নাই থাকে তাহলে আমি চাই ওটা আপনি রেডি করবেন। আরে এত চুপচাপ থাকলে হবে? অলি প্রশ্নগুলোর উত্তর দিন। দেখুন, আপনি তো একজন সম্মানীয় পদে রয়েছেন, এভাবে অসৎ কাজ করা আপনাকে মানায় না ডক্টর। প্লিজ নিজের ভুলটা স্বীকার করুন আর সত্যিটা সবার সামনে আনুন। কিছুক্ষণ চুপ করে থাকার পর ডক্টর অসিত ধর বলল, আমি কাজটা করতে চাইনি, বিশ্বাস করুন। টাকার লোভে তো নয়, কিন্তু ওরা বলল আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে। না না, আমি আর কিছু বলবো না। না, ওদের হাত অনেক বড়,
ওরা ডেঞ্জারাস, ভীষণ ডেঞ্জারাস। আপনি ভয় পাবেন না ডক্টর, আমরা অবশ্যই দেখব যাতে আপনি কোনো ঝামেলায় না পড়েন, কিন্তু প্লিজ এবার সত্যিটা বলুন। আসলে আমি আমি রিপোর্টটা রেডি করে পাঠাতেই যাচ্ছিলাম, এমন সময় একটা ফোন আসে, একটা মেয়ের গলা, বলে, হ্যালো, প্রভাত গাঙ্গুলির রিপোর্টটা কি হয়ে গেছে? হ্যাঁ, আপনি কে? এটা জানা আপনার জন্য ইম্পর্টেন্ট নয়, যেটা বলছি মন দিয়ে শুনুন। এই যে রিপোর্টটা করেছেন, এটা যেন না যায়। আপনি নতুন একটা রিপোর্ট তৈরি করবেন যাতে সুইসাইড কথাটা যেন লেখা থাকে। আর হ্যাঁ, ওনার মৃত্যুর কারণ যেন লেখা হয় গলায় ফাঁস লেগেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। আর হ্যাঁ, আপনি টাইমটা যা লিখেছেন সেটাও চেঞ্জ করে দেবেন প্লিজ। টাইম হবে 10:10। কি বলছেন এসব? কে আপনি? আর আপনার কথায় আমি কেন এসব করব? যদি চাকরি হারাতে না চান তবে তো আর উপায় নেই। বুড়ো বয়সে টাকার অভাব হলে কিন্তু খুব বিপদে পড়বেন। আর আপনার তো কেউই নেই শুনেছি, একা মানুষ। চাকরিটা না থাকলে কি হবে একবারও ভেবেছেন? তাছাড়া শুধু শুধুই কোনো ব্যাপারে জড়িয়ে মান সম্মান হারালে কাউকে মুখ দেখাবেন কি করে? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তাই আমার আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন, আমার আর কোনো উপায় ছিল না। উনি কে আপনি জানেন না, তাই তো? না, সেরকম তো কিছুই বলেনি। ফোনটা কোথায় আর কবে এসেছিল? ল্যান্ডলাইনে, 28 নভেম্বর। ওকে, তাহলে 28 তারিখের ল্যান্ডলাইনের কলগুলো একবার খতিয়ে দেখতে হবে। আচ্ছা, ফোনটা কটায় এসেছিল বলতে পারবেন? ফোনটা এসেছিল ওই দুপুর 1টার দিকে, টাইমটা সঠিক খেয়াল নেই। তারপর ভুল রিপোর্টটা রেডি করি, বিকেলে একটা মেয়ে এসে নিয়ে যায়, ওই বাড়ির বউ বোধ হয়। আমি দেখছি ব্যাপারটা। তাহলে আসল রিপোর্টটা কি পাওয়া সম্ভব, নাকি ওটা আর নেই? আসলে ওটা থাকলে তো কারোর হাতে পড়লে কেস হয়ে যেত, তাই আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। তবে আমার মোবাইলে মনে হয় ছবিটা আছে, দাঁড়ান দেখছি। আসলে আমি রেখে দিই, অভ্যাস। তবে এটা অবশ্য ডিলিট করতে ভুলে গেছি, তাই হয়তো আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়ে গেছি। ভাগ্যিস কেউ দেখেনি। আমি এটা প্রিন্ট আউট বের করে দিচ্ছি। হয়তো এটা আমাদের দেবেন বলেই ডিলিট করতে ভুলে গেছেন ডাক্তারবাবু। আমরা অপেক্ষা করছি প্রিন্ট আউটের জন্য। আর ল্যান্ডলাইনের নাম্বারটার জন্য ইন্সপেক্টর পিনাকিকে একবার ফোন করছি আমি। অলি ইন্সপেক্টর পিনাকিকে সবটা বলল। হ্যাঁ স্যার, বলছি একটা দরকারি কাজ আছে। হ্যালো, হ্যাঁ মিসেস চ্যাটার্জি, ওকে কাজ হয়ে যাবে। আর সব ভালো তো? হ্যাঁ, অল ইজ গুড। আপনিও ঠিক আছেন তো? হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে জানাচ্ছি। অলি ফোনটা রাখতেই ডক্টর অসিদ্ধর বলল, ম্যাডাম, এভাবে পুলিশে জানাজানি হচ্ছে, আমার তো চাকরি চলে যাবে। সেই দায়িত্বটা আমার ওপর ছেড়ে দিন স্যার। আপনি শুধু আমাকে ঠিক রিপোর্টটা দেখান, আপনার কোনো ভয় নেই। অ্যাট লাস্ট আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটা ভালো লাগলো। কিছুক্ষণের মধ্যেই রিপোর্টের প্রিন্ট আউট বের করে ডক্টর অসিত বলল, ম্যাডাম, আমি সত্যিটা স্বীকার করতে চাই, যে অন্যায় আমি করেছি তা শুধরাতে চাই। আর প্রমাণস্বরূপ মোবাইলে ছবি তুলে রাখা এই রিপোর্টটা দেখিয়ে দেব। এবার যা হবার হবে, আমি শাস্তি পেতে প্রস্তুত। বেশ, আমিও যাচ্ছি আপনার সাথে, চলুন। ডক্টর অসিত ধর নিজের অপরাধ স্বীকার করলেন, আর কিছু প্রমাণ দেখিয়ে রিপোর্টটা অবশেষে অ্যাপ্রুভ করাতে পারলেন। আর শাস্তিস্বরূপ তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। অলি আর সৌনক রিপোর্টটা নিয়ে বাগুইহাটি থানায় গিয়ে জমা দিল। ওসি কৃষ্ণচন্দ্র সাধুকা রিপোর্ট হাতে নিয়ে বললেন, ম্যাডাম, আপনার জন্য গাঙ্গুলি এন্টারপ্রাইজের বিজনেস অ্যাকাউন্ট অলরেডি সিজ করিয়েছি। আর তাতে যা দেখা যাচ্ছে, সেখানে ওরা বেআইনি ব্যবসাই করেছে। অনেক পেমেন্টই কোথা থেকে এসেছে তার কোনো আপডেট নেই। জবাবদিহি করার জন্য আজই প্রত্যুষ গাঙ্গুলিকে থানায় ডেকেছি আমি। আপনি সত্যি এটা করেছেন? আমি জাস্ট ভাবতে পারছি না। আমি তো জানতাম আপনি একজন। ঠিকই জানতেন, কিছুই করার নেই ম্যাডাম। চাকরি বাঁচাতে গেলে অনেক কিছুই করতে হয়। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্যই তো এত দূর এগোতে পারলাম। এবার প্রমাণ যখন পেয়ে গেছি, তখন আর চিন্তা নেই। প্রত্যুষ গাঙ্গুলি এবার হাজতে যাবে। আচ্ছা, এই রিপোর্টটাকে চেঞ্জ করিয়েছিল, সেটা কি জানতে পেরেছেন? সেই চেষ্টাই চলছে। আসলে একটা নাম্বার থেকে ফোন এসেছিল। ফোনটা কে করেছিল এটা যদি জানা যায়,
আপনাদের ডিপার্টমেন্টেরই একজন পরিচিতকে খোঁজ নিতে বলেছি, দেখি কি করে। আচ্ছা ঠিক আছে, এই রিপোর্টটা আমি রাখলাম, আর কেসটা তো আপনিও দেখছেনই, আমিও আবার ওপেন করলাম। তদন্ত বরং জোরদারি হোক। চলুন আমরা এক হয়ে সত্যের সন্ধান করি। তাই হোক তবে। আমরা তাহলে আসি, ফোন নাম্বারের খোঁজ পেলেই আপনাকে জানাবো। ওকে ম্যাডাম, আর আমিও খুব তাড়াতাড়ি প্রত্যুষকে অ্যারেস্ট করে আপনাকে জানাবো। আপনি এত কনফিডেন্ট কি করে যে প্রত্যুষ অ্যারেস্ট হবে? ওই অ্যাকাউন্টের প্রত্যেকটা পেমেন্টের হিসেব যে ও দিতে পারবে না এই বিষয়ে আমি নিশ্চিত। আপনি শুধুমাত্র আমার ফোনের অপেক্ষা করুন ম্যাডাম। বেশ, দেখা যাক তবে। এখন আসলাম। বাড়ি গিয়ে অলি ললিতাকে ফোন করে বলল, হ্যাঁ ললিতাদি, বলছি নারায়ণদাকে একটু বলো কাল সকালেই আমরা শান্তনু মণ্ডলের বাড়ি যাব, আর দেরি করা যাবে না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। নারায়ণকে নিয়ে শান্তনু মণ্ডলের বাড়ি গেল অলি আর সৌনক। তবে ওদেরকে বাড়ির বাইরে ছেড়ে দিয়ে নারায়ণ চলে যায়। শান্তনু মণ্ডল নিজেই দরজা খুলতে আসেন। নমস্কার, শান্তনু মণ্ডল আছেন? হ্যাঁ বলুন, আমি শান্তনু। কিন্তু আপনারা কে? আমি ডিটেকটিভ অলিভিয়া আর ও সৌনক, আপনার সঙ্গে কিছু কথা আছে। অলি আর সৌনককে ভিতরের ঘরে নিয়ে গিয়ে বসালো শান্তনু। তারপর বলল, এবার বলুন তো কি কথা বলার আছে? কি বিষয়ে? প্রভাত গাঙ্গুলি সুইসাইড নিয়ে কি বলবেন? আমি যতটুকু শুনেছি উনি তো আপনার বেস্ট ফ্রেন্ড। কি বলবো আর, কি যে করলো। আমি তো ছিলামই না, ইনফ্যাক্ট কেউ আমাকে জানায়ও নি। আর গোয়াতে তো বাংলা পেপার হাতে পাইনি। এখানে এসে সব শুনে আমি তো রীতিমতো শকড। দেখুন, আপনার মতামত কি সেটাই জানতে চাইছি। আপনি কি মনে করেন, এটা কি সুইসাইড? আসলে প্রভাত যেরকম মানুষ ছিল সেটা চিন্তা করে যদি বলি, কখনোই না। তবে প্রমাণ তো হয়েই গিয়েছে যে এটা একটা সুইসাইড, তাই আর এসব ভেবেই বা। কে বললো আপনাকে প্রমাণ হয়ে গেছে? অর্চনাই তো বলল। না পুলিশ নাকি সুইসাইড কেস লিখেই ফাইল ক্লোজ করেছে। আর এটা জেনে আশ্চর্য হলেও আমি মেনে নিয়েছি, এই আর কি। বেশ, তা কি কারণে এমনটা করতে পারেন উনি? আচ্ছা, আপনারা তো ভালো বন্ধু ছিলেন, আপনি কিছু সিক্রেট বলতে পারবেন? ছিল কিছু ডিপ্রেশন, বিজনেস নিয়েও অনেক টেনশন করতো। আমি নিজে গাঙ্গুলি এন্টারপ্রাইজের বিজনেস খতিয়ে দেখেছি, ভালোই তো চলছিল সব। এদিকে পাপাইদাও বলছে বিজনেসে প্রবলেম, আপনিও তাই বলছেন। ব্যাপারটা কি বলুন তো? যা বাবা, কি আবার ব্যাপার হবে? দেখুন, পাপাইয়ের কথা জানি না, তবে আমি যেটা জানি সেটাই বললাম। এদিকে আপনি যখন খতিয়ে দেখেইছেন, তাহলে হয়তো আমিই ভুল বলছি। আপনি যতটা ইজিলি বলছেন ব্যাপারটা কিন্তু ততটাও ইজি নয়। আচ্ছা, আপনি অর্চনা কাকিমাকে কতদিন চেনেন? প্রভাতের বিয়ের সময় থেকেই চিনি। আপনারা কি খুব ভালো বন্ধু? আমি তাই শুনেছি। এসব আবার আপনাকে কে বলেছে? দেখুন, খবর জোগাড় করাই আমাদের কাজ, আর কোথা থেকে কোন খবর পেলাম এটা নিশ্চয়ই আপনার জানার দরকার নেই। প্রেম তো ভালোই চালিয়েছেন, মার্ডারটা কি সেই জন্যই করলেন? কি যে বলছেন ম্যাডাম, এই বয়সে এসে প্রেম, ভালোবাসা, মার্ডার, কোয়াইট ফানি নয় কি? হ্যাঁ, সে তো সময় বলবে। আচ্ছা, মার্ডারটা যেদিন হয় সেদিনকে আপনি কোথায় ছিলেন? গোয়ায় না? হ্যাঁ, আমি তো কালই ফিরলাম। সে তো জানি, তাই তো আপনার সঙ্গে দেখা করতে এত দেরি হয়ে গেল। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্টটা আপনি চেঞ্জ করিয়েছেন? এসব কি বলছেন? আমি কেন করব? আর চেঞ্জ যে হয়েছে এটাই তো আমি এখন জানলাম। ওকে, তাহলে সরি। আচ্ছা, পাপাই অর্থাৎ প্রত্যুষ, ওর সম্পর্কে পজিটিভ বা নেগেটিভ আপনার কি মতামত? ও কি ওর বাবাকে খুন করতে পারে? দেখুন, হ্যাঁ বা না যেটা মনে হয় যুক্তি দিয়ে বলবেন। না, পাপাই খুনটুন করতে পারবে না। ওই বিজনেসে কারচুপি পর্যন্তই। কথাটা বলে থেমে গেল শান্তনু। কি হলো, থেমে গেলেন যে? বলুন, কি কারচুপি করেছে প্রত্যুষ? আপনি তার সবই জানেন, তাই তো? না, আমি 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 কিচ্ছু জানি না, কিচ্ছু না। আপনারা না বললেও চলবে, পাপাই এমনিতেই আজকে জেলে ঢুকছে। হোয়াট? পাপাই জেলে ঢুকবে কেন? ওই যেটা বললেন, বিজনেসে কারচুপি। আর আমি শিওর এখানে ওর নাম আসবেই, তার সাথে আরও অনেকগুলো নামও অ্যাড হবে।
যারা গাঙ্গুলি এন্টারপ্রাইজের বিজনেসকে বেআইনিভাবে এগিয়ে নিয়ে গেছে। শান্তনু আর কিছুই বলল না, চুপ করে বসে রইল। অলি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আপনি মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেলেন। এত চিন্তা করবেন না প্লিজ, এবার সব সত্যি একে একে সামনে আসবে। আপনিও তো বিজনেস করেন, তা আপনার বিজনেসের প্রোগ্রেসটা কি? আমার একটু ডাউন যাচ্ছে এখন। ও, এই জন্যই বুঝি বন্ধুর বিজনেসকে টেক ওভার করেছেন? বেশ ভালো তো। আপনি তো যা খুশি বলছেন ম্যাডাম, মানে খুঁজবি না, আর কিছু আমার বলার নেই। আপাতত আমি চললাম, তবে আবার দেখা হবে। শোনাক, লেটস গো। অলি চলে যেতেই কাকে যেন ফোন করলো শান্তনু। আরে এসব কি শুনছি? পাপাই কেস খেলে তো মুশকিল, আমরা সবাই ফাঁসবো। কিন্তু পাপাইকে অ্যারেস্ট? কি? পাপাইকে অ্যারেস্ট করেছে? ও মাই গড! কিন্তু কিন্তু কেন অর্চনা? মানে ও ও ধরা পড়লো কি করে? ওই যে অলি বলে মেয়েটা, ওই তো। হ্যাঁ, এসেছে সব ধ্বংস করতে। আরে আমি জানতাম নাকি যে ও ডিটেকটিভ? তাহলে তো কবেই ওর সাথে দূরত্ব বজায় রেখে চলতাম। অবশ্য পাপাই নাকি জানতো। ওর সাথে কিরকম সম্পর্ক তোমাদের? আরে আমাদের পাশের পাড়াতেই তো থাকে। প্রভাত আর অলির শ্বশুর নাকি বন্ধু ছিল, সেই সূত্রেই আমাদের বাড়িতে কয়েকবার এসেছিল অলি। যাই হোক, এবার কি করব সেটা বলো। পাপাইকে তো ছাড়াতে হবে। আমি দেখছি কি করা যায়। আগে ওই অলির ব্যবস্থা করতে হবে। প্রত্যুষকে পুলিশ কাস্টাডিতে ভালো করে জেরা করা হচ্ছিল। অলি একবার বাগুইহাটি থানায় খবর নিতে এলো। ওসি কৃষ্ণচন্দ্র সাধুকা তার রুমেই বসেছিলেন। অলি হাবিলদারকে বলে ভিতরে গেল। আসবো স্যার? আরে অলি ম্যাডাম যে, হ্যাঁ আসুন আসুন, বসুন প্লিজ। আপনার জন্য একটা গুড নিউজ আছে। প্রত্যুষকে আমরা প্রমাণ সমেত অ্যারেস্ট করেছি। এবার শুধুমাত্র ওর জবানবন্দি নেওয়াই চলছে। বাহ, এ তো খুব ভালো খবর। তবে যে কারণে অ্যারেস্ট করেছেন সেটা কিন্তু যথেষ্ট নয়। প্রভাত গাঙ্গুলির মার্ডার কেসে আরও অনেকে জড়িয়ে থাকতে পারে। হ্যাঁ, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। আচ্ছা, আমি কি একবার প্রত্যুষ গাঙ্গুলির সঙ্গে দেখা করতে পারি স্যার? আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো গণেশ, একবার এসো তো। প্রত্যুষ গাঙ্গুলির সাথে একজন দেখা করতে চায়, এসে নিয়ে যাও তাকে। অলি প্রত্যুষ গাঙ্গুলির সামনে যেতেই সে উত্তেজিত হয়ে বলল, মজা দেখতে এসছো তো অলি? দেখো দেখো কিভাবে আছি আমি। এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? এবার শান্তি পেয়েছো তো? আরে পাপাইদা, এইটুকুতে অধৈর্য হলে চলবে? আসল বিষয়টা তো এখনো সামনেই আসেনি। সেটা আবার কি? কি বিষয়? আরে বিজনেসে তো ডুবিয়েই দিলে আমাদের, আর কি বাকি রেখেছো? যার জন্য তদন্ত শুরু হয়েছিল সেটা ভুলে গেলে পাপাইদা? মানে কি বলতে চাইছো, পরিষ্কার করে বলো। তোমার বাবার মৃত্যু তদন্ত করতেই তো আমি এসেছিলাম, অথচ কেসটা অন্যদিকে টার্ন নিল। খুনি ধরা পড়লো না, কিন্তু জোচ্চোরেরা একে একে সামনে আসছে। অবশ্য খুনিকে ধরতেও আমার বেশি সময় লাগবে না। বলি, তুমি কি মিন করছো বলো তো? সিম্পল, নিজের বাবাকে কিভাবে মারলে সেটাও খুব তাড়াতাড়ি প্রুফ করব আমি। না অলি, বিশ্বাস করো, বাবাকে আমি মারিনি। আরে আমি যেখানে স্বপ্নেও ভাবতে পারি না কাউকে খুন করার কথা, সেখানে আবার নিজের বাবাকে মারবো? প্লিজ এটা মাথা থেকে বের করে দাও প্লিজ। বেশ, তাহলে বলো কে মেরেছে। আমি জানি তুমি এটা জানো, প্লিজ সত্যিটা বলো। না না না, আমি সেসব জানি না। আর বাবা তো সুইসাইড করেছে, এটাই একমাত্র সত্যি। এত সহজে তুমি বলবে না, তাই তো? ঠিক আছে, আমি নিজেই দেখে নিচ্ছি। বাড়ি গিয়ে অলি সৌনককে ফোন করে বলল, শোনো না, বলছি পাপাইদা মানে প্রত্যুষ গাঙ্গুলি অ্যারেস্ট হয়েছে, কিন্তু ওর অ্যারেস্টটা বিজনেসে দুর্নীতির জন্যই। একদম, এবার খুনি ধরা পড়বে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কি বলো? অবশ্যই। আর শোনো না, বলছি শান্তনু মণ্ডলের ওপর নজর একটু রাখতে হবে সৌনাক। আমি শিওর ওই লোকটা এই নাটকে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আচ্ছা আচ্ছা, আমি সে ব্যবস্থা করছি। আর ওই ল্যান্ড নাম্বারটা খুঁজে পেলে? ও হ্যাঁ, একটা ফোন এসেছিল, আমার না কল ব্যাক করা হয়নি। দেখেছো কেমন ভুলে গেছি। যেটা বললাম সেটা করো। হ্যাঁ, আমি পরে ফোন করছি।
হ্যালো, হ্যাঁ আমি তো জানতাম। এবার যেটা জানতে হবে সেটা হলো, আচ্ছা আমি রাখছি ইন্সপেক্টর স্যার, অনেক ধন্যবাদ আমাকে। হ্যাঁ শোনো, যেটা বলছি মন দিয়ে শোনো। অলির কথা মতোই সৌনক শ্রাবন্তীকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ আমি কি শ্রাবন্তী গাঙ্গুলির সঙ্গে কথা বলছি? হ্যালো, হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আমি বাগুইহাটি পুলিশ স্টেশন থেকে বলছি। আপনার ব্যাপারে একটা তথ্য পাওয়া গেছে, আপনি আইন বিরোধী একটা কাজ করেছেন নাকি, তাই আপনাকে। কি বলছেন এসব? কি করেছি আমি? থানায় আসুন, সব বলছি। না না, আমি থানায় যাব কেন? কিছু করিনি যখন তাহলে থানায় কেন? ডক্টর অসিত ধরের কাছে কি তাহলে আপনার বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোনটা যায়নি বলছেন? কি কি বলছেন? কে বলেছে আপনাকে এসব? দেখুন, আমরা ইনভেস্টিগেশন করে সবটাই জানতে পেরেছি, তাই মিথ্যে বলে কিন্তু কোনো লাভ নেই ম্যাডাম। বরং সত্যিটা আমার নিজের মুখেই বলুন, এতে আপনারই মঙ্গল। সত্যি আবার কি বলবো? হ্যাঁ দেখুন ম্যাডাম, খুব স্পষ্ট করে বলছি, আপনার কিন্তু জেলও হতে পারে, ভেবে নিন। তারপরে ঠান্ডা মাথায় আমার কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিন সেগুলোর ব্যাস। আসলে কে ফোনটা করেছিল, কেন ফোনটা করেছিল, ব্যাস আমি এইটুকুই জানতে চাই। প্রত্যুষ বলেছিল, ওর কথাতেই আমি। সৌনক ফোনে অলিকেও কনফারেন্সে রেখেছিল, তাই সে সবটাই শুনছিল। এবার বলল, ব্যাস এটুকুই জানতে চেয়েছিলাম বৌদি, থ্যাংক ইউ সো মাচ। কে? অলি? হ্যালো হ্যালো। ফোনটা কেটে দিল অলি আর সৌনক। সেদিন বিকেলেই অলি তার বাড়িতে ডাকলো অর্পণ আর সৌনককে। কি ব্যাপার অলিভিয়া, এইভাবে ডাকলেন যে আপনি? খুনিকে তা কি জানা গেছে? সে তো জেনেই গেছি। পোস্টমর্টেম রিপোর্টটা কে চেঞ্জ করতে বলেছিল সেটাও জানা গেছে। সেদিন ডক্টর অসিত ধরকে গাঙ্গুলি বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোন করা হয়েছিল। ফিমেল ভয়েস শুনেই আমার সন্দেহ হয়, সেই মতোই আমি প্ল্যান করে সৌনাককে দিয়ে একটা ফোন করাই। ব্যাস সব ক্লিয়ার। ফোনটা করেছিল শ্রাবন্তী বৌদি। আর হোয়াট? শ্রাবন্তী? তার মানে কি ওই? দাঁড়ান, পুরোটা শুনুন। ওনাকে ফোন করানো হয়েছিল, আসল মাথা তো আপনার ভাই, মানে প্রত্যুষের। তাহলে আমি ঠিকই বুঝেছিলাম, ওই বাবাকে। কিন্তু নিজের বাবাকে কেউ কি করে মারে অলিভিয়া? আপনি আবারও ভুল করছেন অর্পণ, উনি কিন্তু আপনার বাবার খুনি নন। তাহলে কি অর্চনা গাঙ্গুলি? আর একটা দিন সময় দিন, সব জানতে পারবেন। আপাতত একটা গুড নিউজ দিই, যেটা থানা থেকে ওসি স্যার জানালেন এইমাত্র। প্রত্যুষ গাঙ্গুলি তার সমস্ত অপরাধ স্বীকার করেছে। এতদিন ধরে সে কিভাবে বেআইনিভাবে প্রোডাক্টগুলো সেল করেছে, কিভাবে ব্ল্যাক মানি আয় করেছে, সবটা সে নিজের মুখে স্বীকার করেছে। তবে কাজটা সে নিজের জন্য করেনি, তার পেছনেও একটা মাথা আছে। আমার বিশ্বাস এবার সেটাও সামনে আসবে। তাহলে অর্পণ, কাল ঠিক এই সময় গাঙ্গুলি বাড়িতেই দেখা হচ্ছে। শোনাক, চলে এসো, আমি শেষ মুহূর্তের কাজগুলো কমপ্লিট করে নিই। পরের দিন বিকেলে গাঙ্গুলি বাড়িতে অলি আর সৌনক গিয়ে উপস্থিত হলো। বসার ঘরে সবাইকে ডেকে পাঠালো অর্পণ। অর্চনা গাঙ্গুলি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, এভাবে আমাদের ডেকে আনার কারণটা কি জানতে পারি অলি? ধৈর্য ধরুন কাকিমা, সব জানতে পারবেন। আপাতত একটা গুড নিউজ দিই সবাইকে, পাপাইদার কেসটা এবার কোর্টে উঠবে। কয়েক বছর তোকে জেলে থাকতেই হবে, আর তার সাথে ওর সঙ্গী হবে আরও একজন, শ্রাবন্তী বৌদি। না না, আমি কিছু করিনি অলি, মানে করতে চাইনি। বিশ্বাস কর, আমাকে সবটা জোর করে করানো হয়েছে। আমি সমস্ত বিল করতাম, যেগুলোর অর্ধেক রেজিস্ট্রারের খাতায় এন্ট্রি করতে বারণ করা হতো। 10 লাখ আয় হলে মাত্র 1 লাখ ব্যাংকে রেখে বাকি 9 লাখই এই গাঙ্গুলির বাড়িতে নিয়ে আসা হতো। আমি এগুলো করতে চাইতাম না, তবে আমার ছেলের কথা বলে আমাকে ব্ল্যাকমেল করা হতো। বাবা হয়ে নিজের ছেলের সম্পর্কে যা বলতো, কি করব, বাধ্য হয়ে সবটা করেছি। ভালো লাগলো তোমার স্বীকারোক্তি শুনে। জানো তো, ভুল করে যদি স্বীকার করা হয়, তার জন্য যদি অনুশোচনা বোধ হয়, তবে জানবে তোমার ভুলটা অনেকটাই শুধরে গেছে। শোনক, সব রেকর্ড করলে তো? হ্যাঁ অলি, পুরো রেকর্ডেড। ভেরি গুড। এবার বলো আর কি বলছিলে। সব রেকর্ড করেছো?
মানে আমাকে কি আমাকে কি আমাকে কি জেলে যেতে হবে বলি? দেখ দেখ, আমার শুধু ছেলেটা চিন্তা। ওর মাত্র 10 বছর বয়স। আমি না থাকলে কে দেখবে ওকে? বাবা তো জেলে গেছে, এবার আমি না থাকলে ও তো। তুমি যে অন্যায়টা করেছো সেটা বাধ্য হয়ে করলো, একটু শাস্তি তো তোমাকে পেতেই হবে বৌদি। কিন্তু এটুকু বলতে পারি, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। তোমার এই স্বীকারোক্তি তোমার শাস্তি কমিয়ে দেবে। আর বৌদি, তুমি তো অ্যাটলিস্ট জানো প্রভাত কাকুকে কে মেরেছে। যা জানো পুলিশকে সবটা বলবে, ব্যাস। না, আমি আর কিছুতেই নেই। বিজনেসের কাজ চুপিতে হেল্প করা ছাড়া আর কোনো অন্যায় আমি করিনি। সে তো জানি, তবে কে করেছে তা তুমি নিশ্চয়ই জানবে। যাই হোক, সেসব আর বলতে হবে না, আমি সব বলছি। গত কদিন ধরেই শান্তনু মণ্ডলের বাড়ির ওপর আমরা নজর রেখেছিলাম। সৌনাক আর ওর এক বন্ধু ছদ্মবেশে ওখানে ঘোরাফেরা করেছে। পালা করে দুজনে পাহারা দিত। আমার প্রথম থেকে ওনার ওপর সন্দেহ ছিল, তাই সেভাবেই ব্যবস্থা করেছিলাম। সন্দেহ কি আর এমনি হয়? অনেকগুলো কারণ ছিল। সব থেকে বড় কারণ এটা, ওনার নিজের বিজনেস ডাউন চলছিল। তাই আমার মনে হয়েছিল উনি নিশ্চয়ই গাঙ্গুলি এন্টারপ্রাইজে নজর দিয়েছেন। ঠিক তাই, সৌনাক আমাকে খবর দেয় ডিলাররা নাকি এসে ওনার বাড়ি থেকে গাঙ্গুলি এন্টারপ্রাইজের প্রোডাক্ট নিয়ে যাচ্ছিল। একজনকে জিজ্ঞাসা করেছিল, সে বলেছিল ওগুলো পাঞ্জাবে পাঠানো হচ্ছে। তারপর গাঙ্গুলি এন্টারপ্রাইজে আমরা খবর নিই আর জানতে পারি শান্তনু মণ্ডলের নির্দেশেই তারা প্রথম প্রোডাক্টগুলো ওনার বাড়িতেই পাঠায়। তারপর ওগুলো পাঞ্জাব বা কখনো গুজরাট, আবার কখনো মধ্যপ্রদেশেও যায়। অথচ আগে গাঙ্গুলি এন্টারপ্রাইজের বিজনেস শুধুই কেরালা আর চেন্নাইয়ের কিছু কোম্পানির সাথেই হয়েছিল। শান্তনুবাবু এসে সব কিছুই পাল্টে দিয়েছেন। একটা সৎভাবে দাঁড় করানো বিজনেসকে অসৎ উপায়ে দিনের পর দিন উনি অধঃপতনের দিকে নিয়ে গেছেন। তবে এবার ওনার সব খেলা শেষ। আচ্ছা অলিভিয়া, এটা তো গেল বিজনেসের কথা, কিন্তু বাবার খুন তাহলে কে করেছে? উনি তো করেছেন, মানে শান্তনু মণ্ডল। প্রভাত কাকু সব জানতেন আর বাধাও দিয়েছিলেন, তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা হলো। অবশ্য এখানে ওনার সঙ্গে সবাই সাথ দিয়েছেন। কিভাবে হয়েছিল সবটা? মানে বাবাকে কি জোর করে ফাঁস দেওয়া হয়েছিল? আর আপনি সব জানলেনই বা কি করে? প্রত্যুষ গাঙ্গুলি সবটাই বলেছেন আমায়। এই খুনের একমাত্র সাক্ষী ও নিজে। আর আমার বিশ্বাস ছিল যে আমি এমন কোনো সাক্ষী পাবই। সেদিন যখন জেলে গিয়েছিলাম দেখা করতে, তখনই ওকে কনভিন্স করি। পাপাইদা, তুমি যখন খুনটা করনি, তাহলে এটা তো তুমি জানো যে কে খুনটা করেছে। নয়তো বৌদিকে দিয়ে তুমি পোস্টমর্টেম রিপোর্টটা চেঞ্জ করানোর জন্য ফোন কেন করিয়েছিলে? খুনিকে বাঁচাতে চাইছিলে, কিন্তু কেন? কি করবো বলি, ওই লোকটা পুরো ফাঁসিয়ে রেখেছিল। ওর ওপর ভরসা করেই বিজনেস করছিলাম আমরা। ও বাবাকে যখন সরিয়ে দেওয়ার কথা বলে আমরা রাজি হইনি, কিন্তু ও মাকে বলে। আরে এই জলটায় এই বিষটা মিশিয়ে দেবে, এটুকু করলেই আমরা সবাই সেফ। না না, আমি ওকে মারতে পারবো না। আমি তো ওকে ভালোবাসি, বলো আমি কি করে মানুষটাকে মারবো? আরে সব পারবে, সব পারবে। আমাকেও তো ভালোবাসো নাকি? আর সেই ভালোবাসার জন্য তো পারতেই হবে তোমায়, নয়তো ও আমাদের সমস্ত কার্যকীর্তি ফাঁস করে দেবে বলেছে। সেও যাই করুক, আমি ওকে মারতে পারবো না। আরে মরছি তো আমি, তুমি তো শুধুই সাহায্য করছো, এইটুকুই। দেখো, যদি তুমি রাজি না হও তাহলে অন্য কিছু ভাবছি, কিন্তু প্রভাত গাঙ্গুলি সুইসাইড করছেই, মানে ব্যাপারটা সেইভাবেই প্ল্যান হবে। তাই তো বলছি কোনো কেস হবে না, সব ভেবে নিয়েছি। তবে আমি অবশ্য কাল গোয়া যাচ্ছি, কাজ আছে। বাট ডোন্ট ওয়ারি, ওখান থেকে সব ইনস্ট্রাকশন দিয়ে দেব। আমি দরজার বাইরে দাঁড়িয়ে সবটাই শুনছিলাম। শেষ পর্যন্ত বাধ্য হই মা রাজি হয়, আর শান্তনু কাকুর প্ল্যান মতোই জলের গ্লাসে বিষটা মিশিয়ে দেয় সেদিন। আর আমি সব জেনেও নির্বাক দর্শক হয়েই থাকি, কারণ মায়ের মতো আমিও যে ভয় পাচ্ছিলাম জেলে যাওয়ার। অথচ দেখো, সেই জেলেই চলে এলাম। প্যানের সাথে বডিটা তারপর কে ঝুলিয়েছে? মা আমাকে ডেকে সবটা জানায়, তারপর কাঁদতে কাঁদতে বলে, আমি তো এসব করতে চাইনি বাবা, সত্যি আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু শান্তনু এমন ভাবে ভাসিয়ে দিল যে। আচ্ছা আচ্ছা, এবার বাবার বডিটাকে তুলে ফ্যানের সাথে ঝোলাতে হবে তো। তুই পারবি তো? আমি তোকে সাহায্য করছি।
তারপর মা আর আমি মিলেই বাবাকে শ্রাবন্তী সত্যি এইসবের কিচ্ছু জানে না, ওকে অন্তত খুনের কেসে জড়াবেন না, ছেলেটাকে মানুষ করতে হবে ওকে। ঠিক আছে, যতটা বলেছো তার জন্য থ্যাংক ইউ। আমি সব রেকর্ড করে নিয়েছি সাক্ষী হিসেবে। এতক্ষণ রেকর্ডটা চলছিল, সবাই মন দিয়ে শুনছিল। এবার অলি রেকর্ডটা অফ করে বলল, আশা করি এবার সবটা ক্লিয়ার। অর্চনা গাঙ্গুলি বলে উঠলেন, আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, সবও একাই প্ল্যান করেছিল। হলি বিশ্বাস করো হলি, আমি নির্দোষ, আসল দোষী ওই শান্তনু। সে তো অবশ্যই কাকিমা, আর উনি নিখোঁজ হয়ে তা আরও বেশি প্রমাণ করলেন। ওসি কৃষ্ণচন্দ্র স্যার ফোন করে বললেন শান্তনু মণ্ডলের কোনো খবর নেই, মেবি পালিয়েছেন, তবে পুলিশ ফোর্স কাজ শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি ধরা পড়বে এটা আমার বিশ্বাস। তাহলে কাকিমা শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও। দেখো, আসল মাথা তোমার না হলেও খুনটা তো তোমার হাতেই রয়েছে, তাই শান্তনু মণ্ডলের যা শাস্তি হবে তোমার তার চেয়ে কিন্তু কোনো অংশে কম হবে না। বাগুইহাটি থানার এসআই আসছে তোমাকে অ্যারেস্ট করতে। সরি বৌদি, তোমাকেও যেতে হবে। অর্চনা কাঁদতে লাগলেন। শ্রাবন্তীও কাঁদতে কাঁদতে বলল, অলি আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দিতে পারবে? যতক্ষণ না আমি ফিরে আসি, ওর যদি একটা মানে এভাবে একা বাড়িতে ও থাকবে কি করে? অর্পণ গাঙ্গুলি এসব শুনে বলল, চিন্তা করো না শ্রাবন্তী, আমি এখানে আছি, ওর দায়িত্ব আপাতত আমি নিচ্ছি। এখন কয়েক বছর এইখানেই আমি থাকব, গাঙ্গুলি এন্টারপ্রাইজকে সৎভাবে আবার আমি দাঁড় করাবো। বাবার কষ্ট করে তৈরি করা একটা সৃষ্টিকে আমি এভাবে জলে যেতে দেব না। সব নতুন করে আবার আমি শুরু করব, আর তার সাথে ছোট্ট কৌস্তবকেও আমি দেখব। তুমি চিন্তা করো না শ্রাবন্তী, তোমাদের কুকর্মের ছায়া ওর উপর আমি পড়তে দেব না। ও সুন্দরভাবে বড় হবে, আর তুমি আশা করি কয়েকদিনেই ফিরে আসবে, তখন আবার ওকে সামলে নিও, আর আমি সমস্তটা সামলে নিয়ে আবার লন্ডনে ফিরে যাব। তাহলে এবার আমার কাজ শেষ। ওই যে এসআই এসে গেছেন। অর্পণ, আমি তাহলে চললাম। আরে আপনার ফিজটা তো... হ্যাঁ, কাল বিকেলে আসুন অফিসে, আমি আর সৌনাক থাকবো। বেশ, তাহলে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দুদিনেই শান্তনু মণ্ডলকে খুঁজে পাওয়া গেল। কিছু প্রমাণ আর প্রত্যুষের সাক্ষী দেওয়ায় অর্চনা গাঙ্গুলি আর শান্তনু মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড হল। প্রত্যুষের 5 বছর জেল হল, আর শ্রাবন্তীর 1 বছর। এদিকে ক্রিসমাসের 2 দিন আগে নিজের ঘরেই আপন মনে বসে পিয়ানো বাজাচ্ছিল অলি। হঠাৎ শুভ্রর ফোন এলো। হ্যালো, আরে কি গো, গিফটটা তো বললেই না কেমন হয়েছে? হ্যাঁ, ওই সোয়েটারটাই তো পরে আছি, আর এখন তোমার দেওয়া পিয়ানোটা বাজাচ্ছি। এখন তো হাতে কেস নেই, এই একটু ফ্রি কদিন। ওয়াও, তাহলে একটা গুড নিউজ দিই। ভেবেছিলাম সারপ্রাইজ দেব, তারপর ভাবলাম বলেই দিই। কি বলো? কাল আসছি, ক্রিসমাসে 1 উইক ছুটি পেয়েছি। আর কোথায় ঘুরতে যাবে বলো? আচ্ছা, বন্ধুরা মিলে পিকনিক করলে কেমন হয়? বা ওই ধরো কোনো শর্ট ট্রিপে যাবে নাকি?